শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওকে, আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব বেসিক্যালি সেটা হচ্ছে এরিয়াটা হচ্ছে ওভারটাইম। আপনারা জানেন যে পেরোলে যখন আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে ওভারটাইমটা নিয়মিত ম্যানেজ করতে হবে এবং ওভারটাইমটা কিভাবে পাওয়া যায় সেই ধরনের বিষয়টা সম্বন্ধে আপনাদের ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ওভারটাইমের ক্ষেত্রে আপনারা জানেন যে ওভারটাইমটা বেসিক্যালি দুটো ক্ষেত্রে পাওয়া যায়। আমি আবার বলছি, ওভারটাইমটা বেসিক্যালি একজন এমপ্লয়ি উনি দুটো ক্ষেত্রে ওভারটাইম পাবেন। এই দুটো ক্ষেত্রের বাহিরে কোনো জায়গাতে উনি একজন এমপ্লয়ি ওভারটাইমের জন্য এন্টাইটেলড হবেন না। তাহলে এই দুটো ক্ষেত্র জায়গা দুটো কোন দুটো জায়গা সেটা একটু জানা দরকার। সবসময় মনে রাখবেন যে একজন এমপ্লয়ি যখন একটা দিনে সে 8 ঘন্টার বেশি কাজ করবে তখন সে ওভারটাইমের জন্য এলিজিবল হবে। আমি আবার বলছি, একজন এমপ্লয়ি যদি একদিনে সে 8 ঘন্টার বেশি কাজ করে, এবং আপনাদের মধ্যে একটা কনফিউশন থাকে সব সময়, সেটা হচ্ছে যে আমি যে অফিস যে সময়টাতে আমি অফিস করি সেই সময়টাতে বেসিক্যালি আমার 1 ঘন্টা বিরতি থাকে, বিরতির সময়টা বাদ দিয়ে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিরতির সময় বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওয়ার্কিং আওয়ার প্লাস হচ্ছে গিয়ে আপনার যে ব্রেক, এই দুটো জিনিস সহকারে 9 ঘন্টা, কিন্তু আপনার কাজ হচ্ছে 8 ঘন্টা। এই 8 ঘন্টা সময় কাজ করার পরে যদি আপনি তারপরে কোনো অতিরিক্ত সময় কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ওটি দিতে হবে। এবং আরো একটা বিষয় আছে আমাদের ওটি পাওয়ার ক্ষেত্রে, লক্ষ্য করবেন যে একটা সপ্তাহে একজন কর্মী যদি 48 ঘন্টা, আই মিন 48 আওয়ার্স, উনি যদি 6 দিনে 8 ঘন্টা করে কাজ করে তাহলে 48 ঘন্টা হয়। 48 ঘন্টার বেশি সময় যদি কোনো এমপ্লয়ি কাজ করে তাহলে সেক্ষেত্রে সেটার জন্য তাকে ওটি দিতে হবে। আমি আবার বলছি, 48 ঘন্টার বেশি সময়ে যদি কোনো এমপ্লয়ি কাজ করে তাহলে সেক্ষেত্রে তাকে ম্যান্ডেটরি ভাবে কি করতে হবে? যে ওটি দিতে হবে। এই কথাগুলো কোথায় বলা আছে? এই কথাগুলো বেসিক্যালি আমাদের শ্রম আইনের দুটো জায়গাতে বলা, যেটা হচ্ছে একটা জায়গাতে বলা আছে কিন্তু দুটো শব্দে বলা আছে। এটা বলা আছে হচ্ছে আমাদের শ্রম আইনের 108 নম্বর ধারাতে বলে দেওয়া আছে যে কোনো প্রতিষ্ঠানে কোনো দিন বা সপ্তাহে এই আইনের অধীন নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময়ে কাজ করেন সেক্ষেত্রে তিনি অধিকাল কাজের জন্য মূল মজুরি এবং মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন মজুরি যদি থাকে এর সাধারণ হারের দ্বিগুণ হারে ভাতা পাইবেন। এর সাধারণ হারের দ্বিগুণ হারে কি পাবেন? ভাতা পাইবেন। তার মানে যেটা হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে যে একজন এমপ্লয়ি যদি একটা দিন বা একটা সপ্তাহে দিনে হলে আপনি চিন্তা করবেন যে 8 ঘন্টার বেশি কাজ করলে ওটি পাবে, এবং সপ্তাহ হিসাব করলে 48 ঘন্টার বেশি কাজ করলে একজন এমপ্লয়ি ওটির জন্য এন্টাইটেলড হবে। শ্রম আইনের 108 ধারাতে এই কথাটা বলে দেয়া আছে। অনেকেই ভাবেন যে আমি শুধুমাত্র 8 ঘন্টার বেশি কাজ করলে ওটি পাবো না। আপনি সপ্তাহে যদি 48 ঘন্টার বেশি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি হবেন? ওটির জন্য এন্টাইটেলড হবেন। এবার দেখেন ওটিটার ক্ষেত্রে যেটা হচ্ছে ওটির ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। আমরা যখন ওটিটা, একজন এমপ্লয়ি যখন ওটি করবে তখন সেক্ষেত্রে সে ওটির ক্যালকুলেশনটা আসলে বেসিক্যালি তাকে কোন নিয়মে করে দিতে হবে? ওটির ক্যালকুলেশন হচ্ছে বেসিক স্যালারি মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই ওটি আওয়ার্স ডিভাইডেড বাই 208। আমি আবার বলছি, বেসিক স্যালারি মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই ওটি আওয়ার্স ডিভাইডেড বাই 208। ঠিক আছে? এই পদ্ধতিতে কি করতে হবে? যে আপনাকে ওটি ক্যালকুলেট করে তারপরে এমপ্লয়িকে দিতে হবে। এবং এই নিয়মটা সবসময় মনে রাখবেন যে এইটাই হচ্ছে ফার্ম পদ্ধতি। এবং আপনাদের অনেকেরই প্রশ্ন এরকম থাকতে পারে যে ভাইয়া এমপ্লয়িটা বেসিক্যালি উনি সপ্তাহে 2 দিন ছুটি পায়, উনি সপ্তাহে 2 দিন পেলো ছুটি, 3 দিন পেলো, 4 দিন পেলো, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। দ্য মেইন থিং ইজ দ্যাট যে ল আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি বেসিক স্যালারি মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই ওটি আওয়ার্স ডিভাইডেড বাই 208, এই পদ্ধতিতে আপনাকে কি করতে হবে? যে এটা ক্যালকুলেট করতে হবে। আমি মনে হয় আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। যে আপনাদের অন্য কারো এই বিষয়টাতে অন্তপক্ষে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। ভাইয়া এই যে 208 এটা কি? এই সংখ্যাটা 208 টা বেসিক্যালি আমাদের আইনে যে ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে যে একটা এই 208 কে যদি আপনি 8 দিয়ে ডিভাইড করেন তাহলে 26 ডেইজ আসে। ঠিক আছে? তবে এটা একটা সুন্দর ব্যাখ্যা আমাদের শ্রম বিধিমালাতে দিয়ে দেয়া আছে। আমাদের শ্রম বিধিমালায় যে জায়গাটাতে আমাদের এই যেটা হচ্ছে যে ওটি নিয়ে ব্যাখ্যাটা দেয়া আছে সেই জায়গাটাতে খুব সুন্দর করে এই জিনিসটা বলে দেয়া আছে যে এটা আসলে কি মিন করে।
এটা আমাদের অনুযায়ী আইন অনুযায়ী, বর্তমান যে শ্রম আইন আছে সেই আইন অনুযায়ী এটাকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি একটু ব্যাখ্যাটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই জায়গাটা, এই ব্যাখ্যাটা একটু দেখেন। এই যে টিকা যে কথাটা লেখা আছে এখানে খুব সুন্দর করে জিনিসটা বলে দেয়া আছে। অর্থাৎ একটা বছরে 52টা সপ্তাহ, সেটাকে ভাগ দিবে হচ্ছে গিয়ে আপনার 12 দিয়ে। 12 দিয়ে মানে হচ্ছে গিয়ে আমাদের 12 মাস, ঠিক আছে। অর্থাৎ 52 সপ্তাহকে আমি 12 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে গুণন দিলাম 48 ঘন্টা, অর্থাৎ দৈনিক আমার সাপ্তাহিক কর্মঘন্টা দিয়ে ভাগ দিলে 208 হয়। আর 208টা বেসিক্যালি হচ্ছে কর্মঘন্টা, আর কিছুই না। ক্লিয়ার? জি ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ওই যে বললেন না যে 1 ঘন্টা যে ব্রেক নেয়, সে 1 ঘন্টা বাদ দিয়ে কি 8 ঘন্টা কালেক্ট করব? মানে হ্যাঁ, আর 1 ঘন্টা বাদ দিয়ে 8 ঘন্টা, অর্থাৎ আপনার ব্রেকটা সবসময় বাদ যাবে, ঠিক আছে। ব্রেকটা আপনি আপনার ব্রেক বিরতি যেটা থাকবে সেই বিরতি বাদ দিয়ে আপনাকে 8 ঘন্টা হচ্ছে কর্মঘন্টা। আচ্ছা, আর হচ্ছে এই যে ক্যালকুলেশনটা দিলেন, জি, যে ক্যালকুলেশনটা দিলেন সেটা কি ডেইলিতেও আমি যে অ্যাপ্লাই করব, আবার উইকলিতেও অ্যাপ্লাই করতে পারবো, তাই তো? সেম সেম জিনিস এটা ডেইলি বা উইকলির ক্ষেত্রে সেম ক্যালকুলেশন আপনাকে ফলো করতে হবে, আর কিছুই না। আচ্ছা, ঠিক আছে। বা যদি 2 দিন উইকেন্ড হয় তাহলে আমি কর্মঘন্টা 10 ঘন্টা কি রাখতে পারবো? কর্মঘন্টা 2 দিন উইকেন্ড হলে না, কর্মঘন্টা কখনোই ওই যে রাখলে পারবেন, কিন্তু ওই যে আপনার ওভারটাইম দিতে হবে 2 ঘন্টা। সপ্তাহে তো বুঝতে আমার 5 দিনে 50 ঘন্টা হচ্ছে, 2 ঘন্টা ওভারটাইম দিতে হবে তাহলে নাকি? এদিকে যে আবার দৈনিকটা ক্রস করে গেছে, দৈনিক কর্মঘন্টা যে 8 ঘন্টার বেশি, তখন বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? ভাই হ্যাঁ ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি। আচ্ছা, আমরা যে 8 ঘন্টা কর্মঘন্টা, সেখানে আমরা হচ্ছে একটা টাইম দিই, হচ্ছে বিরতির যে টাইমটা 1 ঘন্টা, এটা কি 9 ঘন্টা দিয়ে তো 1 ঘন্টা আমরা দিই, তাই না? এটা কি 8 ঘন্টার মধ্যে হবে না 8 ঘন্টার বাইরে হবে? হ্যাঁ, বিরতিটা বিরতিটা দিই। সবসময় কর্মঘন্টার বাহিরে, অর্থাৎ 8 ঘন্টা আলাদা এবং বিরতি আলাদা, ঠিক আছে। এটা স্যার, এটা কি লয়ে দেওয়া আছে? লয় দেয়া আছে, জি। আমাদের কর্মঘন্টার যে সংজ্ঞা দেয়া আছে আমাদের শ্রম আইনে, সেখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে সংজ্ঞার ক্ষেত্রে যে আমাদের কর্মঘন্টা কিভাবে হিসাব করতে হবে। আহার এবং বিশ্রামের বিরতি ব্যতীত বাকি সময়টাকেই কেবলমাত্র আমাদের যে কর্মঘন্টা হিসাবে বিবেচনা করতে হবে, যেটা আমাদের শ্রম আইনের এটা ডেফিনিশনের বিধিমালায় বলা আছে ভাইয়া। 4 দেয়া আছে। না, বিধিমালায় নেই ভাই, এটা আইনে বলা আছে। এই দেখেন আমাদের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার 4 এই কথাটা বলা আছে। এই যে দেখেন, কর্মঘন্টা অর্থ আহার বা বিশ্রামের জন্য বিরতি ব্যতীত যে সময়ে কোনো শ্রমিক কাজ করার জন্য মালিকের এখতিয়ারাধীন থাকেন। এই যে এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে কথাটা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তল ভাই একটা ইয়া ছিল, যেগুলো প্রতিষ্ঠানে মনে করেন যে আপনার 24 ঘন্টা অপারেশন চলে এবং 8 আওয়ার শিফট রান করে। ফর এক্সাম্পল, যে যদি মানে সকাল 6টা থেকে দুপুর 2টা, 2টা থেকে রাত 10টা, 10টা থেকে কি বলে সকাল 6টা, এই প্যাটার্নে যারা চলে তাদের তো বেসিক্যালি 8 আওয়ার্স করে, একটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি শিফটে যারা কাজ করে তারা 8 আওয়ার্স করে পায়। তাহলে ইন দ্যাট কেস তখন ওই যে 1 আওয়ার যে ব্রেকটা, এটাকে আসলে ইউটিলাইজ করা তো মানে কোনো ওয়ে দেখি না। এটা ভাই ম্যান্ডেটরি ভাবে দিতে হবে, যেটা করতে হবে তখন আপনার ডিউটি হবে না 7 ব্রেক তো ঘন্টা। দিতে হচ্ছে, কিন্তু জি ভাইয়া, মানে ব্রেক তো দিতে হচ্ছে, মানে অ্যাজ পার কমপ্লায়েন্স তো ব্রেকটা এনশিওর করতেই হচ্ছে। কিন্তু যেখানে মনে করেন আপনি মানে জেনারেল শিফট চালাচ্ছেন, ওখানে আপনি 9 ঘন্টাকে নিয়ে 1 ঘন্টা ব্রেক এনশিওর করে 8 ঘন্টা কর্মঘন্টা আদায় করে নিতে পারছেন। কিন্তু যেখানে শিফট চলতেছে 8 আওয়ার শিফট, ওখানে কিন্তু আসলে ব্রেকটা দিলে আপনি ওই যে মানে কর্মঘন্টাটা আপনি অন্যভাবে আদায় করা সম্ভব হচ্ছে না। মানে আই থিঙ্ক মানে সবার ক্ষেত্রে তাই হচ্ছে, আই ডোন্ট নো। যেটা হচ্ছে যে ভাইয়া ওইটার ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে 7 ঘন্টা তখন কর্মঘন্টা হবে, 1 ঘন্টা বিরতি বাধ্যতামূলক ভাবে আপনাকে দিতে হবে। কারণ একটা দিন হয় আমাদের টোটাল 24 ঘন্টায়, তো একটা 24 ঘন্টাকে যদি আমি 3টা ভাগে ভাগ করি তাহলে 8 ঘন্টার বেশি তো করা সম্ভব না। আর 6 ঘন্টার পরে 1 ঘন্টা বিরতি না দিলে একজন এমপ্লয়িকে আপনি কাজ করাতে পারবেন না। তো ওইটার ক্ষেত্রে আপনাকে কর্মঘন্টাকে ছাড় দিতে হবে, বুঝতে পারছেন। মানে আর একটা বিষয় ওটাই হচ্ছে, বললাম, জি। যে আমি ওটাই বললাম। আর এই ফোরামে আসলে মানে মানে অন্য কেউ কোনো অল্টারনেটিভ ওয়ে আউট বের করতে পারছেন কিনা অন্য এটা। আমি তো ভাইয়া বেসিক্যালি বাংলাদেশে এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যাদের সঙ্গে আমি কনসালটেন্সির কাজ না করি। যেমন আমি ফুড ইন্ডাস্ট্রি, আপনি যারা এখন ফুড ইন্ডাস্ট্রিতে আছেন, আমি ফুড ইন্ডাস্ট্রির অনেক বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি। এবং বাংলাদেশে দেখবেন গ্যাস ফিল্ড সব থেকে বেশি কর্মঘন্টা নিয়ে সমস্যা হয়। একটা হচ্ছে গ্যাস ফিল্ডে সমস্যা হয়, আর একটা সমস্যা হচ্ছে গিয়ে ইয়াতে আপনার
বা বিদ্যুৎ কেন্দ্রে কি হয় জানেন, সপ্তাহে একজন এমপ্লয় 4 দিন কাজ করে আর বাকি 4 দিন করে সে হচ্ছে গিয়ে লিভে থাকে। আবার মানে 4 দিন এই কাজটা কিভাবে হয় 4 দিন জানেন, 4 দিন নন স্টপ, মানে আপনার ঘুমানোর সময় 8 ঘন্টা বাদ দিয়ে বাকি সময়টা পুরো সময়টা তারা আপনাকে ওদেরকে দিয়ে কাজ করায়, কারণ ওখানে তো আর মেশিন বন্ধ করা যায় না। আর যেটা হচ্ছে যে আমাদের ইয়ের ক্ষেত্রে দেখবেন যে এই কি বলে এটাকে গ্যাস ফিল্ড বা এই ধরনের মাইন ফিল্ড যেগুলি আছে, তারা কি করে যে 14 দিন টানা কাজ করায়, আবার 14 দিন তারা আবার টানা বিরতি দেয়, বুঝতে পেরেছেন? সো এদের ক্ষেত্রেও যেটা করতে হয় লেবার লয় কমপ্লাই করতে হয়, কিন্তু আসলে তারা লেবার লতে যেহেতু কোনো ডিফারেন্ট কোনো রুম নেই, সমস্যাটা কোথায় আমি সেটা আপনাকে বলি। কেন বাংলাদেশ শ্রম আইনটা পরিবর্তন করে এভাবে করতে পারে না, যেটা অপারেশনাল রান যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কেন এটা রান করতে পারেন, এটার কারণটা আমি আপনাকে বলি। কারণটা খুবই সিম্পল, কারণটা হচ্ছে যে আমরা হচ্ছে আইএলওর সিগনেটরি, আইএলওর সিগনেটরিরা যারা আছে, যারা আইএলওর ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে ইয়া করবে, যে সিগনেটরি হবে, এবং এই ওয়ার্কিং আওয়ার সিগনেটরির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে 8 ঘন্টা কাজ করাবেন, আপনি 1 ঘন্টা বিরতি দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে একজন কর্মীর কাজ 8 ঘন্টার বেশি হবে না, যেটা নিয়ে আপনারা জানেন যে শিকাগোতে আন্দোলন হয় এবং পরবর্তীতে পুলিশের গুলিতে মানুষ মারা যায়, অনেক হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এটার। তো এই জন্য যেটা হয় যে আপনি বাংলাদেশে যার কাছেই যাবেন না কেন, কেউ আপনাকে এইভাবে করে দিতে পারবে না। এখন চ্যালেঞ্জটা হয়ে গেছে এখানে যে তখন আমরা কি করি যে আইনে যেভাবে আছে ঠিক এইভাবেই করেই আমরা এটা সিগনেচার করে নিয়ে এসে তারপরে যেটা হয় যে যার রিকোয়ার্ড যে অপারেশন আছে সেই অনুযায়ী সে তার মতো করে চালায়, কারণ বাংলাদেশে এটা নন কমপ্লায়েন্স করা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই, বুঝতে পেরেছেন? কারণ আপনি বিদ্যুৎ কেন্দ্রে যদি কেউ কাজ করেন, আপনাদের যদি কারো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনারা জানবেন যে বিদ্যুৎ কেন্দ্রের রিকোয়ারমেন্টটা কি রকমের। এখানে কিন্তু কোনোভাবেই আপনি যেটা করতে পারবেন না যে বিরতির কোনো সুযোগ নেই, আপনাকে স্ট্যান্ড বাই থাকতে হবে, এখানে কাজ করতে হবে। জি, এই হচ্ছে তবে আরেকটা অ্যাসোসিয়েটেড জিনিস ছিল আমার এটার সাথে, যে আমরা বিভিন্ন মানে যেটা দেখি যে আমরা তো দৈনিক কর্মঘন্টা কখনোই 10 ঘন্টার বেশি করতে পারবো না, রাইট, অ্যাজ পার কমপ্লায়েন্স। ওটি সহকারে 10 ঘন্টা দৈনিক কর্মঘন্টা 10 ঘন্টার বেশি করতে পারবো না। না, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি বিভিন্ন ফ্যাক্টরি বা আমি গার্মেন্টস এর যদি মেজরিটি দেখি যে ওরা 12 ঘন্টার একটা শিফট রান করে, রাইট? তো এক্ষেত্রে তো আসলে এটা তো টোটালি আমরা নন কমপ্লায়েন্স হতে আগাচ্ছি নাকি? সেলিম স্যার গতকালকে আমি একটা ডেফিনেশন দিয়েছিলাম কমপ্লায়েন্স ম্যানেজারের, হু ইজ কমপ্লায়েন্স ম্যানেজার। সো ওখানে একটা কথা বলেছিলাম, মোস্ট কারাপ্টেড পারসন। হ্যাঁ, দ্য মোস্ট কারাপ্ট পারসন ইন এ ফ্যাক্টরি ইজ কল্ড কমপ্লায়েন্স ম্যানেজার। বাস্তবতা তাই। ইভেন আমি আমার আজকে বলেছি, গতকালকে আমি বলেছিলাম যে আজকে আমি একটা ফ্যাক্টরিতে যাব, যেখানে গিয়ে আমি ওয়ার্কারদের সিগনেচার আমাকে করতে হবে, ওখানে গিয়ে শীটের মধ্যে স্টাম্প লাগাতে হবে এবং এই স্যালারি শীটের জিনিসগুলো ঠিক করে দিয়ে আসতে হবে অ্যাজ পার কমপ্লায়েন্স, সে যাতে করে পাস করতে পারে। সো বিষয়টা হচ্ছে আজকে আমি সেখানে গিয়েও ছিলাম। তো বাস্তবতা হচ্ছে ভাই এরকমের যে সবাই কমপ্লায়েন্স, কিন্তু মানে বিষয়টা হচ্ছে সবাই কমপ্লায়েন্স মেনটেন করে, বাট যেটা হচ্ছে যে ওখানে আসলে কতটা কমপ্লায়েন্স হয় সেটা আসলে ইথিক্যাল ভাবে এটা কমপ্লায়েন্স বলা যায় না, এটা একটা সমস্যা আছে আমাদের। আচ্ছা, তবে আরেকটা জিনিস, যারা সোশ্যাল অডিট বেসিক্যালি ফেস করে, হ্যাঁ, তারা কি মানে যদি মানে 10 ঘন্টার বেশি কাজ করায় ফেলে, তাহলে তো আসলে ওরা একটা ফাইন্ডিংস খেয়ে যাওয়ার কথা এখানে, মানে ওরা কি সামহাউ ম্যানেজ করতে পারে? ভাইয়া কিছুই না, আমাদের যে সফটওয়্যার প্রোভাইডার আছে যারা পেরোল সফটওয়্যার দিচ্ছে ওই ধরনের ফ্যাক্টরিগুলিতে, ওদের একটা হচ্ছে বায়ার মুড আর একটা হচ্ছে কমপ্লায়েন্স মুড। ওরা খুব বেশি কষ্ট করতে হয় না। ওরা কি করবে যে যার হাইয়েস্ট, যার ধরেন 100 ঘন্টা ওটি আছে, ওর ওটিও কি হবে যে 56 ঘন্টার মধ্যে ও নিয়ে আসবে, বুঝতে পেরেছেন? ওটা ওইভাবে করে ওই স্যালারি শিটটা প্রিন্ট দিয়ে সে শুধু স্টাম্প লাগিয়ে সিগনেচার নিয়ে শেষ, কমপ্লিট। আর ওয়ার্কার বলে না। জি ভাইয়া, আপনি এগুলো খবর রাখেন? আমি আপনাকে বলি, এগুলা একসময় ওস্তাদ ছিলাম আমি, এখনো ওস্তাদ আমি, কিন্তু যেটা হচ্ছে যে এখন খালি একটু ভদ্র হয়ে গেছে এই আর কি। তবে আমরা হলাম সার্কিট আপনার। হ্যাঁ, ওইটাই হচ্ছে বাস্তবতা, এটা আমি জানি, বুঝতে পারছেন? এমন একটা সময় ছিল যে যখন অনেকগুলি ফ্যাক্টরিরা অনেক সময় বলতো যে স্যার আমাদের কোনো কাগজপত্র ঠিক নেই, অথচ ওই গ্রুপের দেখবেন যে 11টা 12টা ফ্যাক্টরি, ওরা বলে যে ভাইয়া আমাদের বিএসসিআই পাস করতে হবে, আমাদের কোনো ডকুমেন্ট ঠিক নেই, কোনো কাগজপত্র ঠিক নাই। তখন কি করতে হয় জানেন? তখন নীল খেতে যেতে হয়। নীল খেতে গেলে দেখবেন যে ওদেরকে বললে ওরা সব লাইসেন্স বানিয়ে দেয়, এবং ওরা আরো মজার জিনিস আছে যে ওরা এখন তো অনেকগুলো অনলাইন হয়ে গেছে, যেগুলো অনলাইন হয়ে গেছে ওই আপনাকে বলে দিবে যে ভাই এগুলো অনলাইনে চেক করা যায়, এগুলো আপনি ইয়া করবেন না, এগুলো ফেক করবেন না, কোনগুলো ফেক করা যায় সে জানে ওরা।
বুঝতে পারছেন, সিচুয়েশন এই লেভেলে গেছে এখন আস্তে আস্তে করে। এখন স্যার গ্রাফিক ডিজাইনার নিয়োগ দেয়, নিয়োগ দিয়ে পরে সব বানায় কম্পিউটার হ্যাঁ, সাথে হ্যাঁ, গ্রাফিক হ্যাঁ। ডিজাইনার। সেটাই স্যার। যাই হোক স্যার, বেশি কথা না বলে আমরা সরকারের বিরুদ্ধে মানে ফ্যাক্টরির বিরুদ্ধে, কারণ এটা আমাদের রিজিকের জায়গা, বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে অবস্থা। যাই হোক, তাহলে চলেন সামনের দিকে যাই আমরা। এরপরে হচ্ছে এইবার আসলে পেরোলের খুব সেনসিটিভ একটা জায়গা, যেটাকে আমরা বলি হচ্ছে স্যালারি ডিডাকশন ম্যানেজমেন্ট। এই স্যালারি ডিডাকশন ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের পেরোলের ক্ষেত্রে। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের এই পেরোলে কিছু নির্দিষ্ট জায়গাতেই কেবলমাত্র কি হয়, যে পেরোল থেকে ডিডাকশন হয়, এবং পেরোল থেকে যে জায়গাগুলিতে ডিডাকশন হয় সেটা এই জায়গাতে আমি সব জিনিসগুলি নিয়ে এসেছি। আমি আবার বলছি, আমি সবগুলো কি করেছি যে এক জায়গায় নিয়ে এসেছি, যাতে করে আপনাদের এই জায়গাটা বুঝতে খুব হয়, সহজ হয়। এবং আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, আমি তো আসলে এখনো পড়াচ্ছি আপনাদেরকে, যে লাস্টে গিয়ে আমি আসলে পেরোলের সব ডট গুলি মিলিয়ে দিব, অর্থাৎ কিভাবে আপনি স্যালারি শিট বানাবেন সেই জিনিসটা, টোটাল জিনিসটা আপনাকে আমরা তখন দেখাবো। দেখেন আমাদের আইনে আপনাদের দেখবেন যে এক একটা অর্গানাইজেশনে পেরোল সফটওয়্যার অনুযায়ী তার স্যালারি শিটের ধরন এক এক রকমের হয়। আমি আবার বলছি, তাদের পেরোল সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্যালারি শিট বিভিন্ন ধরনের হয়। কিন্তু মজার জিনিস হচ্ছে কি জানেন, আইন অনুযায়ী পেরোল সফটওয়্যার হবে শুধুমাত্র পেরোল সফটওয়্যারের যে নিয়ম বা পেরোলের যে আউটলাইন, সেই আউটলাইনটা হবে গিয়ে এরকমের। এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা আসলে আইন আমাদেরকে 38 নাম্বার ফর্ম আছে আমাদের শ্রম বিধিমালায়, 38 নাম্বার একটা ফর্ম আছে। এইটা হবে গিয়ে আমাদের যেটা হচ্ছে যে স্যালারি শিটের যে ফরম্যাট, সেটা এই ফরম্যাটটাই আপনাকে হুবহু কি করতে হবে, যে ফলো করতে হবে। আমি আবার বলছি, আপনাদেরকে ম্যান্ডেটরি ভাবে কি করতে হবে, যে এটা আপনাকে ফলো করতে হবে, এটার কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। বুঝতে পেরেছেন? এই যে 38 নাম্বার যে ফর্মটা আছে, ম্যান্ডেটরি ভাবে 38 নাম্বার ফর্মটাই আপনাকে ফলো করতে হবে। এই যে দেখেন এই ফর্মটা, সরি 37 এর ক, এই হচ্ছে 38, এই যে 38 নাম্বার ফর্ম, এই ফর্ম অনুযায়ী আপনাকে স্যালারি শিট বানাতে হবে। কিন্তু মজার জিনিস হচ্ছে কি, আমরা ইন্ডাস্ট্রিতে অনেক কিছু ইয়া করি, যেটা হচ্ছে যে ফলো করি। ইভেন মজার জিনিস শুনবেন, আমার এক পার্টিসিপেন্ট কোন একটা সেশনে, পেরোল সেশনে, সে বলতেছিল, স্যার আপনি স্যার কি পেরোলের ইয়া দেখালেন, স্যালারি শিট দেখালেন, আমি এমন স্যালারি শিট বানিয়েছি যে বায়ার কখনোই আমার স্যালারি শিট বুঝতে পারে না, এবং সে অডিট করে চলে যায়। তার 5-7 দিন পরে সে আমাকে ফোন দেয় যে আপনি একটু আমাদের অফিসে আসবেন, নিয়ে স্যার আমাকে দুপুরে লাঞ্চ করায়, এবং তারপরে সে আমি স্যালারি শিট কিভাবে বানিয়েছি সেটা সে আমার কাছ থেকে এক্সপ্লেনেশন নিয়ে, তারপরে এক্সপ্লেনেশন নেয়ার পরে সে বুঝতে পারে যে স্যালারি শিটটা আমি কিভাবে বানিয়েছি। বুঝতে পেরেছেন? তো আসলে এই ধরনের কোনো ফরম্যাট আপনাকে ডেভেলপ করা যাবে না। আইন অনুযায়ী যেটা হচ্ছে যে এইটাই আমাদের মজুরির জন্য যে ব্যবস্থা, অর্থাৎ পেরোলের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আপনাকে বাধ্যতামূলকভাবে ফলো করতে হবে। দেখবেন কলকারখানার লোকজন কি করে, হঠাৎ হঠাৎ এসে মামলা করে দেয়। মামলা কেন করে? মামলা করে আপনি, হ্যাঁ আপনার স্যালারি শিট আছে, সবকিছু আছে, বাট আপনি কোনো ফরম্যাট আপনি কি করেন না, ফলো করেন না। এই যে এখানে যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আপনি আসলে কি করেন না, যে ফলো করেন না, যার কারণে ওরা আপনাকে সুন্দর করে একটা মামলা দিয়ে চলে যায়। কিছুদিন পরে আপনি যখন আমাকে ডাকেন, তখন আমি পড়ে দেখি যে আপনি এই স্যালারি শিটটা ফলো করেননি। তো এখন দেখেন, এই স্যালারি শিটের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে এই যে আমাদের 15 নাম্বার সিরিয়ালের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জায়গাতে সব ধরনের ডিডাকশন কি করতে হবে, যে আপনাকে লিখতে হবে। এই ডিডাকশন গুলি আপনি কিভাবে করবেন, এবং আপনি যে কোনো একটা ডিডাকশন আপনাকে মালিক করতে বললেই আপনি হুট করে সেটা স্যালারি থেকে কিন্তু ডিডাক্ট করতে পারবেন না। আপনাকে একজন এসে বললো যে আপনি স্টাম্পে ডিডাকশন করেন, তো এখানে আপনি চাইলেই কিন্তু হুট করে স্টাম্পের ডিডাকশন এখানে করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আগে জিনিসটা পড়তে হবে, তারপরে বুঝতে হবে যে আসলেই কি আমি স্টাম্পের ডিডাকশনটা এখানে করতে পারবো কিনা। কিন্তু মজার জিনিস হচ্ছে, আমাদের শ্রম আইনের সেকশন 125 অনুযায়ী আপনি কোনো অবস্থাতেই যেটা করতে পারবেন না, সেটা হচ্ছে যে বেসিক স্যালারি থেকে কোনো প্রকার ডিডাকশন করতে হলে দেখতে হবে আমাদের 125 নাম্বার ধারা অনুযায়ী এটা অ্যালাউ করে কিনা। যদি অ্যালাউ না করে, তাহলে সেক্ষেত্রে কোনো আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস বা আন্ডার এনি সিচুয়েশন you cannot make any deduction on basic salary. এটা কিন্তু আপনাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আমি বলতেছি এই জন্য, বিকজ আইন কিন্তু এর বিকল্প কোনো কিছু বলার বা করার কিন্তু কোনো সুযোগ নেই আইনে। বুঝতে পেরেছেন? সো আপনাকে যখনই একজন কেউ কিছু ডিডাকশন করতে বলবে, তাকে একটু পোলাইটলি বলতে হবে যে ভাইয়া কি ডিডাকশন করবো সেটা একটু বলেন। তখন আপনি যখন দেখতে পাবেন যে আইন এটা পারমিট করে না, ইউ উইল সে যে স্যার এটা আমার পক্ষে আসলে করা সম্ভব না, বিকজ আইনে আমাদের এটা পারমিট করে না।
বুঝতে পেরেছেন? আমি এই জিনিসটা বাংলায় রেখেছি কারণ এটা বাংলায় আছে এই জন্য। চাইলে আপনারা এটা ইংলিশেও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস আছে, আপনারা অনেকেই একটু পর বলবেন ভাই এখানে 17টা ঘর আছে, এখানে আমি 18টা ঘর বানিয়ে নিতে পারবো না, 19টা ঘর বানিয়ে নিতে পারবো না, 20টা ঘর বানিয়ে নিতে পারবো না। দুঃখিত স্যার, আপনাকে আমাকে বলতে হবে যে আপনি বানাতে পারবেন না, কারণ আইন আপনাকে যেটা প্রেসক্রাইব করবে তার বাহিরে কোনো কিছু করার কোনো ক্ষমতা আপনাকে আইন দেয়নি। যেহেতু দেয়নি, অতএব আপনি কোনোভাবেই যেটা করতে পারবেন না, এই ধরনের কোনো কিছুই করার কোনো এখতিয়ার আপনার নেই। সো এই জিনিসটা আপনাকে কি করতে হবে, যে ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে। ঠিক আছে? জি, আপনাদের অনেকে হাত তুলেছেন, কার কি প্রশ্ন বলেন প্লিজ। তমল ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই এডিট ধরেন এখানে তো 17টা কলাম আছে, তো সেক্ষেত্রে কোনো কলাম যদি আমার স্যালারি শিটে আমি আগে পরে করি, মানে এখানে যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সে না করে যদি আগে পরে করি, তাহলে কোনো ইস্যু আছে কিনা, মানে কমপ্লায়েন্সের কোনো ইস্যু আছে কিনা? ইস্যু আছে ভাইয়া। বেসিক্যালি আপনি কমপ্লায়েন্স জিনিসটাই হচ্ছে এরকম ভাইয়া, আইন যেভাবে আপনাকে পারমিট করবে ঠিক সেইভাবেই আপনাকে করতে হবে, এর বিকল্প কোনো কিছু করা যাবে না ভাইয়া, বুঝতে পেরেছেন? সো ল আপনাকে যেভাবে বলেছে করার জন্য ঠিক সেভাবেই আপনাকে করতে হবে। আচ্ছা, এখন ওই যে আপনি তো বলেই দিলেন যে নতুন কোনো কলাম অ্যাড করা যাবে না, তো এখানে জি। প্রবলেম হচ্ছে ধরেন আমরা প্রতি মাসে দেখা যায় কি আমাদের যারা শিফটিং এ কাজ করে আর কি, মানে রোস্টার ভিত্তিতে কাজ করে, তাদেরকে আলাদা করে অ্যালাউয়েন্স দেই ডেইলি। তো সেটা মান্থলি সে যে কদিন প্রেজেন্ট থাকে সে অনুযায়ী এটা পেমেন্ট করে, তো ওটা তো আমরা এখন পর্যন্ত সেটা স্যালারি 13 শিটের সাথে নম্বরটা ওখানে দেখেন তো ট্র্যাক ভাইয়া, করে। 13 নম্বরে দেখেন তো কি বলা আছে ভাইয়া। অন্যান্য বলা আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অন্যান্য, ওইখানে তাহলে সেটা এখানে আপনাকে ইনক্লুড করতে হবে ভাইয়া, বুঝতে পেরেছেন? ওখানে ইনক্লুড করতে, আচ্ছা আচ্ছা। অন্যান্য ওইটাকে ধরেন যদি আমরা ওইটাকে রিনেম করার কোনো স্কোপ নাই? রিনেম করার কোনো স্কোপ নেই। আপনি একটা কাজ করতে পারেন, আমি এটা বুদ্ধি বলে দিতে পারি। সেটা হচ্ছে এই যে জি জি যেমন জি। আমি এখানে 7,000 লিখেছি না, এটার হুম হুম হুম। এটার নিচে বা উপরে আপনি লিখে দিতে পারেন যেটা কি ধরনের ইনকাম সেটা বলে দিতে পারেন। যে এটা ধরেন আপনার বোনাস, বা আপনার এটা ওভার আপনার যেটা হচ্ছে অ্যালাউন্স, কোন একটা স্পেশাল আচ্ছা। অ্যালাউন্স, এরকম কিছু একটা হতেই পারে, বা গিফট বা প্রাইস। এটা আপনি এখানে কি করে দিতে পারেন, ইনক্লুড করে দিতে পারেন, নামটা লিখে দিতে পারেন, সো দ্যাট একটা পার্সন এটা আইডেন্টিফাই করতে পারে, আর কিছুই না। তার মানে বিষয়টা হলো যে ধরেন অনেক সময় দেখা যায় কি কোনো একজন এমপ্লয়ি তার আগের মাসে কোনো একটা কারণে সে লিভ অ্যাপ্লাই করে না, কিংবা তার অ্যাবসেন্ট ছিল, অথবা অনেক সময় দেখা যায় কি যেহেতু আমরা ইলেকট্রনিক্যালি ডাটা মেনটেন করি, অনেক সময় ডাটা হাইড হয়ে থাকে, সে কারণে তার দেখা যায় একদিন অ্যাটেন্ডেন্স কিংবা অ্যাটেন্ডেন্স বোনাসটা আসে না, তো পরের মাসে আমরা সেটা কি করি, এরিয়ার হিসেবে দিই, সেটা অন্যান্য ভাতায় দিই। তাহলে সেক্ষেত্রে তো তাহলে হ্যাঁ, আমার তখন দুইটা জিনিসটাকে এক্সপ্লেন করা যাবে না, তখন শিফটিং অ্যালাউয়েন্স বা অন্যান্য অ্যালাউয়েন্স এবং এগুলো সব একসাথে করে অন্যান্য কলামের ভিতরে ঢুকাই দিতে হবে। রাইট রাইট রাইট। আচ্ছা আচ্ছা। স্যার গ্রস স্যালারির ইয়েটা কলমটা কোথায়? গ্রস ভাইয়া কলাম। Gross কোনো প্রতিষ্ঠান যদি এই যে প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স এগুলো এগুলো যদি কাটে, এই যে কর্তন 15 নম্বর ঘরটা দেখেন। স্যার মোট তো স্যার যে অধিকার ভাতা সহকারে মোট ওইটা না? হ্যাঁ, মোট এইটা, জি। তাহলে তো গ্রস মানে বেসিকের ওই যে 1850 মাইনাস 1/5 এই যে সেটা গ্রস হয় না? এটা তো সামনেই আছে, এই যে 4 4 5 6 7 8, এই যে এখানে যে কথাগুলো বলা আছে এটাকে যোগ করলেই তো হয়ে যায়। এই যে না এইটা যোগ করে একটা গ্রসের একটা কলাম হয় না, এটা যোগ হ্যাঁ, করে একটা গ্রস স্যালারি কলাম হয়। আমার শুনেন, আমি আপনাকে আসলে এই ফরম্যাটটা আমি বানাইনি, এটা সরকার বানিয়েছে, সরকার বুঝেই কিন্তু বানিয়েছে, কারণ সরকারের যে পে স্লিপ সেটার ফরম্যাট এইটা। ওরা সরকার কিন্তু আজকে কত 1971 সাল থেকে আজকে পর্যন্ত এই ফরম্যাটটা ইউজ করতেছে, এবং সরকারের লোক কিন্তু প্রচুর পরিমাণে লোক কাজ করে, তাই না? তো এখন যেটা হচ্ছে যে ওনারা বুঝেই করেছে, যেটা আলাদাভাবে তো আর আপনার এখানে গ্রস বলার দরকার নেই। আপনার গ্রস স্যালারি যদি কেউ দেখতে চায়, সে চাইলে অনেক জায়গায় গিয়ে দেখতে পারবে, আপনার পার্সোনাল ফাইলে দেখতে পারবে, আপনার পেরোল যে পে স্লিপ যেটা আছে সেখানে গিয়ে দেখতে পারবে, অনেক জায়গায় দেখার সুযোগ আছে। সো আলাদাভাবে এভাবে করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? প্রয়োজনীয়তা নেই। কিন্তু আমি একটা জিনিস বলি, যে আমি আসলে এই ফরম্যাটটাই আমার ক্লায়েন্টের জন্য করার চেষ্টা করি, কিন্তু অনেক ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয় যে ভাইয়া আপনি এভাবে করেন ওভাবে করেন, কিন্তু যখন আমি অডিটের জন্য কোনো ফাইল তৈরি করি তখন আমি এই ফরম্যাটে এটা রাখি। এবং ইভেন ধরেন যে আমাদের প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি ফান্ড অ্যাপ্রুভালের যখন এনবিআর এর জন্য যখন আমি এনবিআর এ কোনো ডকুমেন্ট সাবমিট করি, তখন আমি এই ডকুমেন্টটি করি। এবং ওরা যখন আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া এটার মধ্যে বাকি জিনিসপত্র কোথায়, তখন আমি ওকে বুঝিয়ে দেই ভাইয়া এটা এখানে এখানে আছে। তখন ওরা বলে ভাই এটা এভাবে বানিয়েছেন কেন? আমি তখন খুব সুন্দর করে বলে দেই পোলাইটলি যে ভাই এটা আমাদের শ্রম বিধিমালার 38 নম্বর ফর্মে আছে, অতএব এটা আইনে আছে, এইভাবেই করতে হবে। যখনই ওরা আইনের কথা শুনে ওরা আর কোনো কথা বাড়ায় না এটার সঙ্গে, বুঝতে পেরেছেন? কারণ ওরাও জানে যে আইনের বাহিরে কোনোভাবে যাওয়া যাবে না। ক্লিয়ার? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো স্যার
সেটা হচ্ছে ডিডাকশনের ক্ষেত্রে যদি আচ্ছা বলেন। হয়, সরি ভাই আমি একটু বলি, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন সেজন্য ডিডাকশনের ক্ষেত্রে যদি স্যার ইনকাম ট্যাক্স ডিডাকশন থাকে, তারপর প্রভিডেন্ট ফান্ডের ডিডাকশন থাকে, এখানে তো স্যার আলাদা আলাদা স্যার ডিডাকশন যদি আমি কলাম করে দিই, সেটা যদি হাইড করে দিই স্যার কোনো প্রবলেম হবে? সেটা আমার বোঝার সুবিধার্থে। দেন কোনো সমস্যা নাই, হাইড করে দিলে নো প্রবলেম। কিন্তু যখন আপনি পেরোল অ্যাকাউন্টিং মেনটেন করবেন তখন আসলে এইভাবে করবেন, আদারওয়াইজ কলকারখানার লোকজন যখন দেখবে আপনাকে যে আপনি এইভাবে করে করছেন না, তখন ওরা কিন্তু আপনাকে মামলা করার জন্য চেষ্টা করবে। এই জন্য আপনাকে এইভাবে করতে হবে, বিষয়টা ক্লিয়ার? হাইড ঠিক আছে। করলাম না ভাই আমার এটা কোয়েশ্চেনটাও কিভাবে রিলেভেন্ট। এখানে বিষয় হচ্ছে ভাই কর্তনের যে ইস্যুটা, এখানে আপনার যখন হচ্ছে হায়ার অথরিটি মানে ফ্যাক্টরি ম্যানেজমেন্টের মধ্যে হায়ার অথরিটি যখন স্যালারি শিটটা রিভিউ করে, তখন হচ্ছে ওটার এক্সপ্লেনেশন চাই। যখন আমি কর্তনের মধ্যে হচ্ছে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি, সেখানে তার অ্যাবসেন্টের ডিডাকশন আছে বা আদার্স অ্যাডভান্সের ডিডাকশন আছে, আদার্স সব ডিডাকশন গুলো ইনক্লুড থাকে। সেক্ষেত্রে ম্যানেজমেন্ট জানতে চায় যে এখানে একসাথে কর্তন হলে আমি এটা কিভাবে বুঝবো যে তোমার হচ্ছে ওর অ্যাবসেন্টের টাকাটা আসলে কাটা গেছিল কিনা, বা কোন খাতে কত গেছিল, ওই অ্যামাউন্টটা প্রপারলি ক্যালকুলেট করা হয়েছে কিনা, সেক্ষেত্রে তাহলে এটা কি তো আলাদা এটা করা তো যাবে কিনা? কর্তনের ঘরেই তো আছে, তাই না? এটা তার আলাদা করার প্রয়োজন হবে না স্যার। বেসিক্যালি না, যেহেতু কর্তনের ঘরে টোটালের আছে, মধ্যে আছে তো। আমি এই দেখেন, আমি এখানে লিখেছি না, দেখেন তো এটা কিভাবে লিখেছি। আপনি যদি এখন কি করেন, এটার মাঝখানে আরেকটা ঘর করে শুধু অ্যামাউন্টের কি কারণে এই অ্যামাউন্টটা কেটেছেন সে নামটা লিখে দেন, তাহলেই তো হয়ে গেল। আর যদি একান্তই আপনার ম্যানেজমেন্ট যে বলে যে না আমাকে আলাদাভাবে দেখিয়ে দিবা, তখন আপনি এটা আলাদাভাবে বানাবেন আর ওটা আলাদাভাবে বানিয়ে দেন তাদেরকে, নো প্রবলেম। আপনি এখানে তখন কি করবেন জানেন, এই যে এটা দিয়ে আপনি এখানে যোগ করে ইয়া দিয়ে আপনি এখানে অনেকগুলি ঘর এখানে ক্রিয়েট করে দেন, তাকে দিয়ে তারপরে দিয়ে দেখিয়ে দেন। কিন্তু এটা আপনি মেনটেন করবেন only for your organization, not for government of authority people. ঠিক আছে, আমি জানি অর্গানাইজেশন চালাতে গেলে অনেকের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিন্তু আইন যেটা বলছে সেটা আমি আপনাকে জানালাম। এটা আপনাকে রাখার জন্য আপনাকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে হবে। যদি কোনো কারণে আপনি না রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি নন কমপ্লায়েন্ট হিসেবে আপনাকে যে কেউ এটার জন্য ধরতে পারে, গভর্নমেন্ট অথরিটি। কিন্তু আপনি হ্যাঁ, যদি মনে ওটাই করেন ভাই। যে না আমার এমপ্লয়ারকে আমাকে খুশি রাখতে হবে এভাবে করে, তাহলে আপনি সেভাবে করেন। আমার সেটার ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? ওইটাই আসলে করা যায়। এখন আপনি যেটা বলেছেন, চাইলে কিন্তু আপনার ডিডাকশনের শীটটা আলাদা করা যায়, কিন্তু বিষয় হচ্ছে কি ইন প্র্যাকটিক্যাল আপনার ফ্যাক্টরিতে হচ্ছে ফ্যাক্টরিগুলোতে অনেকগুলো স্যালারি শিট করতে হয় আসলে, অ্যাকচুয়াল স্যালারি শিট, বায়ারের স্যালারি শিট, তারপর হচ্ছে কমপ্লায়েন্স মেনটেন করে স্যালারি শিট, এই আবার সত্য হচ্ছে কথা বেরোচ্ছে, সত্য কথা বেরোচ্ছে আর কি। এই যে ফুটিকা খেয়েছেন বাস্তবতা এটা হচ্ছে। ইভেন হচ্ছে হ্যাঁ, ইভেন হচ্ছে অডিটরও স্বীকার করবে জিনিসটা, যে ঠিক আছে হ্যাঁ, আমি জানি যে আপনার এক্সেস ওভারটাইম ছাড়া ফ্যাক্টরি রান করা ইম্পসিবল, আর্জেন্ট শিপমেন্ট থাকলে অবশ্যই নাইট করাবেন। আপনাদের এগুলো নিয়ে আমরা কোনো কিছু বলবো না, জাস্ট পেমেন্টটা আপনারা ক্লিয়ার করেছেন কিনা এটা একটু ভেরিফাই করবো, সবকিছুই দেখান। এটা অডিটরি নিজের থেকেই বলে আসলে। জি, তাহলে তো হইলই। জি, এখন ক্লিয়ার ওইটাই বিষয়টা, আর কি। বুঝতে পারছেন কিনা? সেক্ষেত্রে অনেকগুলা হচ্ছে স্যালারি শিট করতে হয়। মালিক তো বলবে যে ৩,৩৩৩ টাকা, এটা আপনি কিভাবে অর্জন করছেন, কোন কোন এটার খাতে জন্য কর্তন? হ্যাঁ, এই যে এবার আপনি এইটার জন্যই বলছিলাম যে আমি একটু আগে যে সাবজেক্টকে উত্তর আনসার কিন্তু দিচ্ছি, আমি দিচ্ছি না তা না। এই দেখেন এখানে মালিক বলেছে না, তাহলে আপনি এই যে এখানে দেখেন, ধরেন এটা আপনি কেটেছেন কিসের জন্য, অ্যাবসেন্টিজমের জন্য, তাই না? তখন আপনি এখানে যদি লিখে দেন আপনি এটা অ্যাবসেন্টিজমের জন্য কেটেছেন, হ্যাঁ, তাহলে এইভাবে হয়ে যায় না? দেখেন তো, হ্যাঁ এখানে তো বাংলা চলে আসতেছে। আচ্ছা যাই হোক, এখানে ধরেন অনুপস্থিতি এই শব্দটা, এই যে ঘরটা এখানে তৈরি করলেন, তাই না? এখানে আপনি লিখে দেন অনুপস্থিতি, তাহলে তো সেক্ষেত্রে আপনি বুঝিয়ে ফেলতে পারেন যে স্যার আমি এটার জন্য কর্তন করেছি, তাই না? ক্লিয়ার? ভাইয়া আমার ভাই আমার একটা কোশ্চেন ছিল। যে লুৎফর স্যার বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। বুঝতে পারছি, কিন্তু আমার পরবর্তী আইডি তো আবার এই ঘর নিচে চলে আসবে, তারপরে আবার তারও যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ঘর নিচে চলে পরবর্তী আসবে। আইডিতে কেন আসবে স্যার? পর এই যে জিনিসগুলি আপনি করছেন, তাই না? এটা তো আমি এক্সেলে দেখাচ্ছি, আপনি সফটওয়্যারে করে নিলে তো আর এভাবে পরেরটা আসবে না। পরেরটা শুরু হবে যে এখান থেকে, এই যে 18 নম্বর এই কলম থেকে, এখান থেকে শুরু হবে। এটা আর এখান থেকে হবে না স্যার, আমি বলেন। আমি আমি ওটাই বলছি, কিন্তু এই ওই 18 নাম্বার আইডি যদি থাকে ডিডাকশন, তারা এরকম সিরিয়াল পর্যায়ক্রমে একটা সিরিয়াল থাকবে, তারপরে এরকম 3000 এমপ্লয়ি হলে তো একটা বিশাল বড় আমার মানে বিশাল বড় এখন স্যার ওটা আপনাকে ওই যে আপনি যে কথাটা কি স্যার, বিষয়টা হচ্ছে আপনি যদি এক জায়গায় লিখে দেন, ধরেন যে আমি এগুলো একটাও লিখলাম না, এখানে ধরেন সবগুলো মিলিয়ে
আমি এখানে 3,000 টাকা হয়তো বা ডিডাক্ট করেছি বা 4,000 টাকা ডিডাক্ট করে সেটা লিখে দেন। তো আপনি যদি স্যার শরবত মিষ্টি চান তাহলে তো কি হবে স্যার? চিনি না দিলে শরবত মিষ্টি হবে স্যার? আপনি এখন সব দেখতেও চান আবার বলতে চান যে আমার স্যালারি শিট তো বড় হয়ে যাবে, তাহলে স্যার এখন আমি কই যাব বলেন? বুঝতে পারছেন লুৎফুর স্যার? 2000 ডিডাকশন আছে। হ্যাঁ তাহলে তো লুৎফুর স্যার, আপনি আমার বাস্তবতা বুঝতে পারছেন কিনা? আপনারাই বলছেন যে স্যার আমি সব ভেঙে ভেঙে দেখতে চাই, তাহলে বুঝতে সব পারছি। ভেঙে ভেঙে দেখতে চাইলে তো আপনাকে কাগজ বেশি দিতেই হবে। আর যদি আপনি বলেন যে না আমি কিছু দেখতে চাই না, আমার এখানে শুধু ওই ডিডাকশনের অ্যামাউন্টটা থাকলেই হলো, তাহলে তো আপনি কাগজ এভাবে লিখলে না, 3,000 লোকের জন্য আপনার সিম্পল স্যালারি শিট হয়ে যাবে। না, কাগজ লাগবে, পরে কস্টিং বলবে যে ওই এইটার কস্টিং বেশি হয়, এইটার লোক কমাও, ওকে, আমার মালিক লোক কমাও, হ্যাঁ এরকম সেটা হয়েছে। এখানে আমি স্যার বাস্তবতাটা বলতেছি। বাস্তবতার কথাটা হচ্ছে কি, আপনার মালিক যখন এইভাবে দেখতে চাইবে তখন তাকে বলবেন যে স্যার দেখতে চাইলে কিন্তু কাগজ বেশি দিতে হবে। আর যখন দেখতে চাইবে না তখন কি করতে হবে? তখন বলতে হবে এরকম হবে। আমাকে শোনেন, আমি যখন যে কোনো মিটিং এ বসি, মালিক আমাকে জিজ্ঞাসা করে যে আমি এটা করতে পারবো কিনা। আমি প্রথমে বলি যে স্যার আপনি এটা করতে পারবেন, কিন্তু এটা আইন অনুযায়ী অবৈধ। আর যদি অবৈধ কাজ করেন তাহলে আপনার যে এটার জন্য এই শাস্তি পাইতে হবে। তখন মালিকরা দেখেন যে আর আগায় না ওইদিকে, মালিকরা বলে ঠিক আছে ওকে, এটা আইনে যেভাবে আছে এইভাবেই করেন। বুঝতে পারছেন? আপনাকে কথার উত্তর ওইভাবেই দিতে হবে। আপনি স্যারকে বলবেন স্যার এটা যদি আপনি এক জায়গায় দেখেন একত্রে তাহলে আপনার কাগজের কস্টিং এত থাকবে, আর যদি আপনি এটা এভাবে দেখেন তাহলে আপনার কাগজের কস্টিং কিন্তু কি হবে স্যার, বেড়ে যাবে। তাহলে আপনি সেটা বলে দিলেন। আর এখন মজার জিনিস হচ্ছে সবাই তো আস্তে আস্তে করে ডিজিটাল পেমেন্টে চলে যাচ্ছে, কেউ আর এই অ্যানালগ ইয়েতে থাকছে না। খুব কম ফ্যাক্টরি আস্তে আস্তে করে মানে এখনো অ্যানালগ অবস্থায় আছে। সবাই বিকাশে, তারপরে হচ্ছে রকেটে অথবা যেটা ব্যাংকে, সবাই কিন্তু আস্তে আস্তে এইভাবে ডিজিটাইজড হয়ে যাচ্ছে। তো তখন তো আর আপনার এই স্যালারি শিট আর কষ্ট করে প্রিন্ট দিতে হবে না, তখন শুধু ব্যাংক অ্যাডভাইজিংটা দেখাইলেই হয় অডিটে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে স্যার? স্যার বিএসসি তে তো ওই যে স্টাম্প মারা স্যালারি দেখাইতে হয়, স্টাম্প মানে রেভিনিউ স্টাম্প সহকারে স্টাম্প দেয়া ব্যাংকে দিলে আর স্যার এই রেভিনিউ স্টাম্পও লাগবে না, আপনার স্যালারি শিট প্রিন্টও দিতে হবে না স্যার। কিন্তু ক্যাশ পেমেন্টটা লাগে। জি, বিকাশ স্যালারি শিট পেমেন্ট যদি প্রিন্ট না দেই স্যার, একটু জি বিষয়, স্যালারি শিট প্রিন্ট না দিলে তো আসলে কার কতদিনের হাজিরা আছে বা কি কি অ্যালাউন্স দেওয়ার দরকার ছিল ওগুলোকে আমরা সঠিকভাবে দিছি কিনা ওইটা তো আসলে ক্যালকুলেশন স্যার করা এই এই স্যালারি শিটটা দেখেন তো, এখানে কোথাও কে কতদিন হাজির আছে সেটা দেওয়ার দরকার আছে আদৌ স্যার? এটার জন্য না, তো এটা আপনার ঠিক আছে। জব কার্ড আছে তাই না? এটার জন্য তো আপনার জব কার্ড আছে, বুঝতে পেরেছেন? জি এটার জন্য তো আমার- এই দেখেন এই আইনেই আপনার যেটা হচ্ছে যে আপনার হাজিরা কোথায় থাকবে, হাজিরা যদি কেউ দেখতে চায় তাহলে 34 নাম্বার ফর্ম দেখবে। দেখেন 34 যে ফর্মটা আছে সেখানে আপনাকে তার হাজিরা মেনটেন করতে হবে। এই যে দেখেন এখানে তাকে এটা তখন দেখতে চাইতে হবে। স্যালারি শিটে দুনিয়া সবকিছু আনা যাবে না স্যার। আমি শুধু আপনাকে আইনের কথা বলছি, আমি আইনের বাহিরে কিছু বলছি না। কারণ হচ্ছে আপনারা পেরোলটা অনেকে অগোছালো ভাবে করেন। আমি জাস্ট শুধু আপনাদের মতো করে আমি আইনে কি আছে এই জিনিসটা আমি শিখিয়ে দিচ্ছি। কারণ কি জানেন, একটা নির্দিষ্ট সময় আপনি মনে রাখেন, আজকে থেকে প্রায় 5 থেকে 10 বছর পরে আপনি মন গড়া চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন না। সরকার যেটা করবে জানেন কি করবে, যে এখন দেখবেন যে যে ভ্যাটের জন্য অনেক কোম্পানির কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে কি করেছে যে সে তার সফটওয়্যার লিংক করে দিয়েছে, এবং আপনি চাইলেই এখানে চুরি করতে পারবেন না। দেখবেন যে কিছুদিন পরে ইভেন দুবাইতে এই জিনিসটা করা আছে। দুবাইতে কি হচ্ছে যে আপনি আন্ডার টেবল এন্ড অ্যাবভ টেবল বা ডানে অথবা বামে আর হিয়ার এন্ড দেয়ার যে শব্দগুলি আছে আমাদের ডিকশনারিতে, কোনো পদ্ধতিতে কোনো পেমেন্ট করতে পারবেন না। মালিক কি করে, ওর ওখানে প্ল্যাগড ইন করা আছে ওর পেরোলের সঙ্গে, ও ওখানে কি কি করেছে সব সেন্ট্রাল থেকে দেখতে পায়। বাংলাদেশে একটা সময় এই সময় আসবে, একটু জাস্ট ওয়েট করেন, আর কোনো সমস্যা নেই স্যার, বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ। জি ভাইয়া, ওই যে স্যালারি শিটে যে ডিডাকশনটা দেখাইছেন, আমি না বুঝতে পারতেছি না মানগুলো কিভাবে আসছে। এটা আমি দিচ্ছি, আমি শেখাবো, এটা আমি শেখাবো যে কিভাবে করে অ্যামাউন্ট গুলো আসবে। এটা আমি সবগুলোই আপনাদের শেখাবো। আমি জাস্ট একটু পেরোলের, যেহেতু আমি ডিডাকশনে আসছি, সেই ডিডাকশনটা কি কি কারণে বা কাজে লাগবে সেটা জাস্ট একটু বোঝানোর জন্য এখানে এসেছি। আমি একটু পরে আবার স্লাইডে ফিরে যাব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, এই ডিডাকশনটাতে কি ওই যে সাসপেনশন থেকেও যে ডিডাকশন গুলো হয় ওটাও আসবে না এই সব স্যালারি শিটে? ধরনের সব ডিডাকশন আসবে স্যালারি শিটে। ওকে, আপনার একটা ব্যক্তির বেতন থেকে যদি আপনি একটা টাকাও ডিডাক্ট করেন সেটাও এই স্যালারি শিটে এটা রিফ্লেক্ট করবে, মানে ম্যান্ডেটরি ভাবে এটা স্যালারি শিটে ইয়া করবে, রিফ্লেক্ট করতে বাধ্য এটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা অবশ্যই। এবার আসেন বিষয়টা আমরা ওয়ান বাই ওয়ান শুরু করি।
ডিডাকশনের ক্ষেত্রে আমাদের আইনে যতগুলি জায়গাতে ডিডাকশনের কথা বলা আছে সবগুলোর একটা তালিকা আমি এখানে প্রথমে করে দিয়েছি, ঠিক আছে। এই ডিডাকশন গুলির ক্ষেত্রে সর্বপ্রথম ডিডাকশন আসে নোটিস পিরিয়ড ডিডাকশন, অর্থাৎ একজন এমপ্লয়ি যদি নোটিস পিরিয়ড কখন আমরা দেই, দুটো ক্ষেত্রে একজন এমপ্লয়ি নোটিস পিরিয়ড পান। একটা হচ্ছে গিয়ে তাকে যদি আপনি কি করেন যে টার্মিনেট করেন তাহলে তাকে নোটিস পিরিয়ড দিতে হবে। আর একটা ক্ষেত্র হচ্ছে গিয়ে যদি তাকে আপনি রিট্রেন্স করেন তাহলে তাকে কি করতে হবে যে আপনাকে নোটিস পিরিয়ড দিতে হবে। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে তার সঙ্গে জব সেপারেশনে আর নোটিস পিরিয়ডের প্রয়োজন হবে না। আর এমপ্লয়ারকে একটা ক্ষেত্রে সে নোটিস পিরিয়ড দিতে বাধ্য যদি সে তার 2 মাসের বেসিক স্যালারি সে সারেন্ডার না করে, সেটা হচ্ছে একটা ক্ষেত্র। সেটা কোনটা স্যার? সেটা হচ্ছে আমাদের শ্রম আইন অনুযায়ী, আমি আবারও বলছি, আমাদের শ্রম আইন অনুযায়ী একজন এমপ্লয়ি যখন রেজিগনেশন দেন পার্মানেন্ট এমপ্লয়ি তখন তাকে 2 মাসের বেসিক স্যালারি কি করতে হয়, সারেন্ডার করতে হয়। এটা গেল একটা। এবার আসেন 2 নাম্বার বিষয়টা, ডিডাকশন ফর ফাইন। ফাইনের জন্য একজন ব্যক্তি যখন কোনো অপরাধ করে তখন তাকে কি করতে হয়, ফাইন করতে হয়। আমি আবার বলছি, একজন ব্যক্তি যখন কি করে, অপরাধ করে, তখন তাকে চাইলে মালিক তাকে ফাইন করতে পারে এবং ফাইনের নিয়ম হচ্ছে তার বেসিকের 1/10 ফাইন করা যাবে। প্রথমটা হচ্ছে বাংলাদেশ শ্রম আইনের 3টা জায়গায় বলা আছে নোটিস পিরিয়ডের কথা। নোটিস পিরিয়ডের কথা বাংলাদেশ শ্রম আইনের সেকশন 26 এ বলা আছে, সেকশন 20 তে বলা আছে। আর একটা হচ্ছে গিয়ে এমপ্লয়ের ক্ষেত্রে সেকশন 27 এ বলে দেওয়া আছে। এটা গেল একটা জায়গা। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমার ডিডাকশন ফর ফাইনের কথাটা যেখানে বলা আছে, ডিডাকশন ফর ফাইন একটা জায়গাতে বলা আছে, সেটা হচ্ছে যে আমাদের শ্রম আইনের সেকশন 25 এ বলে দেওয়া আছে। এরপর আসেন লেট অ্যাটেন্ডেন্স এন্ড অ্যাবসেন্টিজম ডিডাকশন। এই অ্যাবসেন্টিজম বা লেট অ্যাটেন্ডেন্স এর কথা বলা আছে কোথায়, যে আমাদের শ্রম আইনের সেকশন 126 এ এই কথা বলা আছে ডিডাকশনের বিষয়। আমার ডিডাকশন ফর হাউস অ্যাকোমোডেশন, অর্থাৎ একজন কর্মী যখন তার অর্গানাইজেশন থেকে কোনো অ্যাকোমোডেশন পাবে এন্ড অ্যাকোমোডেশনের এগেইনস্টে যদি আপনি তার কোনো প্রকার ডিডাকশন করেন তাহলে সেক্ষেত্রে সেটা ডেফিনেটলি যে জায়গাতে হিট করবে সেটা হচ্ছে আমাদের শ্রম আইনের 125 এ এই কথাটা বলে দেয়া আছে। তারপরে দেখেন যে জায়গাটাতে আমাদেরকে যেতে হবে সেটা হচ্ছে ডিডাকশন ফর ড্যামেজ অর লস অফ এনি গুডস, অর্থাৎ যে কোনো প্রকার গুডস এর যদি কি হয় যে কোনো আপনার দায়িত্বে বা আপনার কাছে কোনো জিনিসপত্র মালিকের সম্পদ রক্ষিত আছে কিন্তু সেটা আপনি কোনো ড্যামেজ আর লস করেছেন, সেটার জন্য আপনাকে কম্পেনসেশন দাবি করতে পারে মালিক। সেটা হচ্ছে সেকশন 127 যেটা আছে, অর্থাৎ আমাদের শ্রম আইনের 127 নম্বর ধারা। এই যে 127 যে জায়গাটা, সেখান থেকে আপনাকে কি করতে পারবেন যে একজন এমপ্লয়ের বেসিক থেকে আপনি ডিডাকশন করতে পারবেন। এরপরে আসেন যে জিনিসটা, সেটা হচ্ছে ডিডাকশন ফর ফ্যাসিলিটিস এন্ড সার্ভিস অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট প্রোভাইডেড বাই এমপ্লয়ার, অর্থাৎ সরকার মালিক যদি কোনো প্রকার সার্ভিস বা কোনো কিছু আপনাকে দিতে চায় এবং সেটা যদি কি হয় যে এমপ্লয়ার যদি সেটার জন্য গভর্নমেন্টের কাছে কোনো অ্যাপ্রুভাল নিয়ে আসে, ফর দ্যাট রিজন এই জিনিসটাকে কি করবেন যে তখন আপনি এটাকে হিসাবে নিতে পারবেন, যেটা হচ্ছে যে আপনি এমপ্লয়ের কাছ থেকে এটার জন্য কোনো অর্থ প্রয়োজন হলে এমপ্লয়ের কাছ থেকে এমপ্লয়ার হিসেবে আপনি ইউ ক্যান মেক ডিডাকশন। ওকে, এটা গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে কি ডিডাকশন ফর রিকভারি অর অ্যাডভান্স। আবার বলছি, ডিডাকশন ফর রিকভারি অর অ্যাডভান্স or loan or adjustment of overpayments of wages, অর্থাৎ অনেক সময় কি হয় যে আপনি এমপ্লয়িকে অ্যাডভান্স দিচ্ছেন অথবা এমপ্লয়িকে লোন দিচ্ছেন অথবা যেটা হচ্ছে যে আপনি তাকে ওভার পেমেন্ট করছেন, সেটা আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন আইন তার বেসিক স্যালারি থেকে আপনি সুন্দর করে এটা ডিডাকশন করে রেখে দিতে পারবেন। এই বিষয়টাও কোথায় বলা আছে যে আমাদের এই ইয়ের মধ্যে বলে দেয়া আছে, যে আইনের মধ্যে সুন্দর করে বলে দেওয়া আছে, সেকশন 125 এ এই কথাটা বলে দেয়া আছে। তারপরে আসেন যে স্টপেজ অফ ওয়ার্ক। আপনি দেখবেন অনেক সময় আপনার অর্গানাইজেশনে কাজ বন্ধ থাকে, এই কাজ বন্ধের ক্ষেত্রে আপনাকে একজন এমপ্লয়ি কি কারণে কাজ বন্ধ হলো সেটার উপরে নির্ভর করে তার অর্থ কি করা যাবে যে বেসিক থেকে ডিডাকশন করা যাবে। তারপর হচ্ছে ডিডাকশন ফর ক্লোজার অফ এস্টাবলিশমেন্ট, অর্থাৎ আপনার এস্টাবলিশমেন্ট যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে সেটার জন্য কি হবে আপনি তার কাছ থেকে ডিডাকশন করতে পারবেন। তারপর হচ্ছে ডিডাকশন ফর লে অফ, অর্থাৎ লে অফের জন্য তার কাছ থেকে আপনি কি করতে পারবেন যে ডিডাকশন করতে পারবেন এবং লে অফের ডিডাকশন কিভাবে করবেন সেটা আমি একটু পরে এক্সপ্লেইন করে আপনাদেরকে দেখাবো। ডিডাকশন ফর সাসপেনশন, আমি আপনাদেরকে ইতিপূর্বেই একবার বলেছি যে
একজন এমপ্লয়িকে যখন আপনি সাসপেনশন পিরিয়ডে ফেলবেন, সো সাসপেনশনের ধরন বিবেচনা করে টোটাল একজন এমপ্লয়িকে 4 ভাবে কি করা যাবে, যে তার কাছ থেকে স্যালারি ডিডাকশন করা যাবে। ডিডাকশন অফ ইনকাম ট্যাক্স পেয়েবল বাই ওয়ার্কার, অর্থাৎ ওয়ার্কার কি করবে, যে ইনকাম ট্যাক্স দেওয়ার কথা সেটার জন্য কি করবে, এমপ্লয়ের কাছ থেকে ট্যাক্স ডিডাকশন সে করতে পারবে। এবং সেই ট্যাক্স ডিডাকশনটা কিভাবে হবে এটাও আমি এই ডিউরিং কোর্স পিরিয়ডে আপনাদেরকে শেখাবো, এবং ডিডাকশনটা কিভাবে হবে সেটা আজকেই শেখাবো। তারপর হচ্ছে কি ডিডাকশন বাই অর্ডার অফ কোর্ট or deduction by order of any authority competent to make such order of deduction, অর্থাৎ এটা কিভাবে সে ডিডাকশনটা করবে, কোর্ট অর্ডারের মাধ্যমে বা অন্য কোন ভাবে সেটা কি করতে পারবে, যে সে এখান থেকে করতে পারবে। এটার ক্ষেত্রে কোর্ট যদি অর্ডার দেয় যে তার কাছ থেকে ডিডাক্ট করো, তাহলে সেক্ষেত্রে সে আপনার কাছ থেকে ডিডাকশন করতে পারবে। আরেকটা হচ্ছে ডিডাকশন ফর সাবস্ক্রিপশন টু এবং অথবা এন্ড, যেটা হয় যে অ্যাডভান্স ফ্রম প্রভিডেন্ট ফান্ড। আপনি যদি কোনো এমপ্লয়ের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ড যদি জন্য কেউ যদি অ্যাডভান্স নিয়ে থাকে, তাহলে সেটার জন্য তার কাছ থেকে কি করা যাবে, যে ডিডাকশন করা যাবে। এটার ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম নেই, এটার ক্ষেত্রে ডিডাকশন করা যাবে। এটা গেল একটা। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ডিডাকশন ফর পেমেন্ট টু এনি কোঅপারেটিভ সোসাইটি, অর্থাৎ যদি কেউ সমিতি করে এবং সেটার জন্য যদি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল নেয় এবং সেটার জন্য ডিডাকশন করা যাবে, কোনো সমস্যা নেই। তারপরে আরেকটা ডিডাকশন হচ্ছে গিয়ে যে আপনি একজন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বা ওয়েলফেয়ার ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড বা এই ধরনের কোনো ফান্ড। জি বলেন প্লিজ ভাই। জি বলেন, প্রশ্নটা বলেন। সরি ফর ইন্টারাপ্টিং ভাইয়া। ভাই ক্লোজার অফ এস্টাবলিশমেন্টটা একটু বলবেন? ক্লোজার অফ এস্টাবলিশমেন্ট অর্থাৎ আমি একটু পরে ফিরতেছি এখানে, ঠিক আছে? আমি জাস্ট যে এটা পুরোটা বলে শেষ করি, তারপর আমি ফিরছি আপনাদের কাছে। ঠিক আছে ভাই। যেটা হয় যে আপনার কোনো ওয়েলফেয়ার মেজর্স এর জন্য কোনো ডিডাকশন আপনি চাইলে কি করতে পারবেন, তার স্যালারি থেকে করতে পারবেন। তারপরে হচ্ছে ডিডাকশন অফ সাবস্ক্রিপশন ফর দ্য সিবিএ, অর্থাৎ আপনি একজন সিবিএ এর যে আপনার প্রতিষ্ঠানে যখন সিবিএ থাকবে, তখন দেখবেন যে ওয়ার্কারের কাছ থেকে সে প্রতি মাসে একটা ডিডাকশন করে থাকে সিবিএ এর জন্য। এই যে ডিডাকশনটা তারা করে সিবিএ এর জন্য, এই টাকাটা কি করে করা যাবে, যে তখন আপনি বেসিক স্যালারি থেকে তার এই যে সিবিএ এর যে চাঁদা, এই চাঁদার যে অ্যামাউন্টটা, এটা আপনি পেরোল থেকে ডিডাক্ট করে এটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনি জমা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আপনার টোটাল যে ইয়েটা আছে, যে যত ধরনের ডিডাকশন আইনে করা যাবে সেটার একটা লিস্ট এখানে। অর্থাৎ এই কয়টা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আর আপনাকে এই যতদিন আপনি পেরোল তৈরি করবেন, আপনাকে কেউকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে না যে ওয়েদার আই শ্যাল বি এবল টু ডিডাক্ট অর আই শ্যাল নট বি এবল টু ডিডাক্ট। সো এই জন্য ইন্ডিভিজুয়ালি আপনি কেউকে গিয়ে নক করার প্রয়োজন হবে না, ঠিক আছে? সো এই জিনিসটা আপনাকে কি করতে পারেন, যে আপনি নির্দ্বিধায় মাথায় রাখতে পারেন। এটা গেল একটা বিষয়। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই ডিডাকশন গুলি কিভাবে করব, অর্থাৎ এই ডিডাকশন গুলি আমরা একজন এমপ্লয়ি স্যালারিতে কিভাবে করব, সেটা আসলে আপনাদেরকে একটু দেখাবো। আমি এই যে এখানে জাস্ট ম্যাট্রিক্স যেগুলো আছে, যে আপনার ডিডাকশনের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স গুলি এখানে সবগুলো দেয়া আছে। জাস্ট আমি শুধু আপনাদেরকে একটু বলবো, আপনারা শুধু এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন। যেমন ধরেন একজন এমপ্লয়ি নোটিস পিরিয়ড দিয়েছে কি দেয়নি, বা নোটিস পিরিয়ড দিলে বা না দিলে সেক্ষেত্রে তার ডিডাকশনটা কিভাবে হবে, সেটা এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে। ডিডাকশনটা আপনি কিভাবে করবেন সেটা এই যে এখানে, যে আপনারা কি করেন, যে সর্বশেষ যে বেসিক স্যালারি থাকে সেখান থেকে সিম্পলি টাকাটা ডিডাক্ট করে ফেলেন। সর্বশেষ বেসিকটা ধরে আপনি অ্যামাউন্টটা ডিডাক্ট করে এটা আপনি ডিডাক্ট করে রেখে দেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে না স্যার, আপনি যেটা করতে পারবেন না, কোনো এনি সর্ট অফ ডিডাকশন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্ট উইথড্রন বেসিক থেকে আপনি কর্তন করতে পারবেন না। আপনাকে করতে হবে যে অ্যামাউন্টটা ধরে করতে হবে সেটা হচ্ছে পূর্ববর্তী 12 মাসের, আমি আবার বলছি, পূর্ববর্তী 12 মাসে তার টোটাল ইনকামটা কি করবেন, তার টোটাল যে বেসিক স্যালারি থেকে যে ইনকামটা এসেছে সেই বেসিকটাকে যোগ করবেন, যোগ করে 12 দিয়ে ভাগ দিবেন। আমি আবার বলছি, পূর্ববর্তী 12 মাসের টোটাল বেসিক যোগ করে 12 দিয়ে ভাগ করে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গড় বেসিক। আমি আবার বলছি গড় বেসিক। এটা কোথায় বলা আছে? শ্রম আইনের 14 নম্বর ধারা, তো এর 3-এ এই কথাটা বলে দেয়া আছে। পূর্ববর্তী 12 মাসের বেসিক স্যালারি কি করবেন, আপনি যোগ করবেন, যোগ করে 12 দিয়ে ভাগ করে এটার যে এভারেজ বা গড় যে বেসিকটা থাকবে সেই অনুযায়ী আপনি কি করবেন, যে একজন এমপ্লয়ি নোটিস পিরিয়ড আপনি ডিডাক্ট করবেন বা তাকে নোটিস পিরিয়ডের জন্য পেমেন্ট করবেন। বিষয়টা বোঝা গেল কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন। ভাই একটা কোশ্চেন আছে,
কোনো জি ভাই, এমপ্লয় যদি 11 মাস 15 দিন কাজ করে তাহলে তার 12 মাসের এভারেজটা কিভাবে বের করবে? ভাইয়া ওইটা ওই যে পূর্ববর্তী যে 11 মাস আছে তাই না, ওটাকে আপনি যোগ করে 11 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে অ্যাভারেজ বের হয়ে যাচ্ছে না ভাইয়া? না, 11 মাস 15 দিন বলেছি, মানে একটা ফ্র্যাকশন মান্থ আছে। আচ্ছা 15 দিন হলে তাহলে ওই মাসটা পুরোটা ধরে নিবেন ভাইয়া। তখন আমরা কি ট্যাক্সের ক্ষেত্রে কি করি ভাইয়া, আমরা হাইপোথিক্যাল চিন্তা করে তখন আমরা ওই সময়টাকে পুরোটাকে ইয়ে করে কনসিডার করে তারপরে আমরা ডিডাকশনটা করি, তার ট্যাক্সটা ক্যালকুলেট করি। ঠিক সেম ভাবেও এটার ক্ষেত্রে আপনি হাইপোথিক্যাল চিন্তা করে তখন এটা করে দিবেন, তাহলে এই ক্ষেত্রে এমপ্লয়ি ডিডাকশনটা পারফেক্ট হবে ভাইয়া। ঠিক আছে স্যার, স্যার যে 15 দিন যে মাসটা ভগ্নাংশ যে মাসটা, এই মাসটা বাদ দিয়া এর পূর্বের থেকে 12 মাস নিলে হবে না? তার চাকরি তো 12 মাস হয় না স্যার পূর্বে। এটা স্যারের প্রশ্নে কিন্তু টুইস্ট আছে, এটা একটু লক্ষ্য করতে হবে। আচ্ছা। এক্ষেত্রে তো ক্যালকুলেশনটা অ্যাকচুয়াল হলো না সরি স্যার, ক্যালকুলেশনটা কি তাহলে কি আর অ্যাকচুয়াল হলো ডিটেকশনটা? স্যার বিষয়টা আমি আপনাকে বলি, এই দেখেন আইনটা একটু দেখেন, আইনটা দেখলে আপনার জন্য একটু ইজি হবে বিষয়টা। আপনারা তো আমাকে প্রশ্ন করছেন, কিন্তু আমি যে কেন কোন উদ্দেশ্য বলতেছি সেটা একটু দেখেন। হ্যাঁ আমি আপনাকে দেখাই। স্যার আমরা মনে হয় বেআইনি করতে করতে আইন এলিয়ে মাথা নষ্ট। না ওইটা সমস্যা নাই, ওটা কোনো প্রবলেম নাই, ওটা আপনারা যেটাই করেন না কেন সমস্যা নাই, আপনারা যা বলবেন তাই ঠিক। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার আসলে আইন কি বলতেছে সেই জিনিসটা আমি শিখিয়ে দেই, বাকিটা আপনাদের মতো করে আপনারা ম্যানেজ করবেন। এই দেখেন এখানে বলছে, নতুন নতুন লাগতেছে। আচ্ছা দেখেন ধারা 19-20 অথবা ধারা 23 এর অধীন ক্ষতিপূরণ অথবা ধারা 22, 23, 26 এবং 27 এর অধীন মজুরি হিসেবে প্রয়োজনে মজুরি বলিতে কোন শ্রমিকের ছাঁটাই, বরখাস্ত, অপসারণ, ডিসচার্জ, অবসর গ্রহণ বা চাকরি অবসানের অব্যবহৃত পূর্বের 12 মাসে প্রদত্ত তাহার মূল মজুরি এবং মহার্ঘ ভাতা বা অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন মজুরির কি বুঝাচ্ছে যে যদি থাকে এর গড় বুঝাইবে। তা এখন দেখেন এখানে কি বলছে, এখানে কিন্তু যে জিনিসটা বলেনি সেটা হচ্ছে যে তার আর্নিংসটা বলেনি, এখানে বলেছে যে তার পূর্ববর্তী 12 মাসে যে টোটাল মজুরিটা কতটুকু হবে সেইটা, অর্থাৎ বেসিক স্যালারিটা কত হবে সেটা আপনাকে গড় হিসেবে ধরে করতে বলা হয়েছে। তাহলে এখন যদি ধরেন আমি এই মাসের 15 তারিখে করলাম তাই না, তাহলে এখান থেকে যদি আমি এই 15 দিন যদি হাইপোথিক্যাল চিন্তা করে নেই যে এটাই তো তার বেসিক, কারণ এর মাঝখানে তো আর কোনো চেঞ্জ আসেনি, তাই যে তার বোনাস আসেনি, তার কোনো প্রকার স্যালারি রিভাইজ হয়নি, তাহলে কি হবে, তার মানে পূর্ববর্তী 12 মাস যদি আপনি চিন্তা করেন তাহলে ওই 11 মাসের সঙ্গে ওই মাসটা আপনি নিয়ে নিলে তাহলে কিন্তু আপনার কি হবে না যে আপনাকে আর কোনো কিছু হাইপোথিক্যাল ভাবে নিতে হচ্ছে না, শুধু ওই জায়গাটুকু আপনি সুন্দরভাবে স্পেসিফিক ভাবে নিয়ে নিলে হয়ে গেল। আর যদি দেখেন যে এখানে তার একটা ইনক্রিমেন্ট আছে তখন সেক্ষেত্রে ওই মাসটা বাদ দিয়ে তাহলে পূর্ববর্তী মাসগুলো আপনি কাউন্ট করতে পারেন। কিন্তু এটা হচ্ছে যে আমাদের তানভীর ভাইয়ের যে টুইস্টি যে প্রশ্নটা টুইস্ট যেখানে ছিল সেটা হচ্ছে যে তার হয়েছে 11 মাস 15 দিন, তাহলে সেক্ষেত্রে এখানে তো আমাকে আর্নিংসটা বলেনি। এই ক্ষেত্রে আমি বলেছি যে স্যার আপনি ওই জায়গাতে ওটা পূর্ণ মাস ধরে তারপর আপনি করতে পারেন, করলে সেক্ষেত্রে আপনি 12 দিয়ে ভাগ করে তখন এটা বের করতে পারেন। ঠিক আছে, আর একটা যে জিনিস আছে সেটা হচ্ছে যদি আপনি ওটা ধরতে নাও চান তাহলে সেক্ষেত্রে কি হবে যে একটা জিনিস একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে পূর্ববর্তী 12 মাস বলা আছে, বুঝতে পেরেছেন? এখন দেখেন তানভীর স্যারের এই যে প্রশ্নটা, এটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এমপ্লয়িটি এন্টাইটেলড হবে না, কিন্তু এমপ্লয়ি ডিডাকশনটার ক্ষেত্রে, তো ডিডাকশনের ক্ষেত্রে যদি আপনি কি করেন 11 মাসের গড় ধরেন তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায় যে আপনি এমপ্লয়ের টাকাটা সেভ হওয়ার সম্ভাবনা আছে। তো এমপ্লয়কে যদি একটু বেনিফিট বেশি দেন সেটার ক্ষেত্রে কিন্তু আইনগত কি কোনো বাধা নেই, কিন্তু কোনো কারণে যদি তার কাছ থেকে টাকাটা বেশি কাটা না হয় ফর দ্যাট রিজন আপনি এই জিনিসটাকে হাইপোথিক্যাল চিন্তা করে তারপরে আপনি করতে পারেন। ফর এই লজিকটা থেকেই আমি কথাটা আপনাদেরকে এইভাবে বলেছি। বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝা গেল কিনা বলেন? জি ভাই বুঝতে পারছি। জি তো তোমার ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে ধরেন পূর্ববর্তী 12 মাসের বেসিকের অ্যাভারেজটা যখন আমি নিব আর কি, সেক্ষেত্রে কোনো মাসে বা মাল্টিপল কোনো মাসে তার কোনো অ্যাবসেন্টিজম থাকে, অর্থাৎ বেসিক থেকে যেটা তার ডিডাকশন হয় আর কি, তখন আমি কি ওর যে বেসিকটা আছে অ্যাকচুয়াল ওইটাই নিব নাকি ওই মাসে যেটা প্রাপ্য হয়েছে? অ্যাটেক্সুয়াল ভাইয়া, এটা কখনোই ইয়া না, যেটা হচ্ছে কনসলিডেটেড যেটা আছে সেটাই, এখানে কোনো ডিডাকশনের পরে যেটা থাকবে সেটা না ভাইয়া। সেটা না, মানে অ্যাকচুয়ালি সে তার যেটা প্রদত্ত ছিল সেটাই হবে, মানে প্রাপ্যটা না। জি জি স্যার 11 মাস 15 দিন যেটা বললাম ওটা তো স্যার এই ফুল মাস ভাগ করলে ওই বেসিক যা আছে তাই তো আসবে, যেটা আছে ওইটাই সরি আসবে। বুঝিনি
মানে 11 মাস 15 দিন বলা হচ্ছে না, মানে হ্যাঁ। তার 1 বছর পূর্ণ হয় নাই। তো যদি আমি ওই মাসটাকে 15 দিনকে 12 মাসে রূপান্তর করে ভাগ দিই, তাহলে বেসিক তো যেটা আছে আগের যেটা তার আছে ওইটাই তো আসবে। ওইটাই আসবে, জি। তাহলে আমরা এই ভাগ না করে ওইটা বেসিক ওইটা ধরে কাজ করতে পারি। করেন, কোনো ওইটাই সমস্যা নেই। না, ওইটা আমাদের এভারেজ বেসিক। হ্যাঁ হ্যাঁ, না, যদি ইনক্রিমেন্ট হয় তাহলে তো সেই মাসের কথা না ভাই। এটা সেই মাসের কথা, চেঞ্জ হবে। 1 ইয়ার প্লাস না ইনক্রিমেন্ট হবে না, যেহেতু 11 মাস 15 দিন। স্পেশাল হতে পারে না, স্পেশাল হতে পারে তো। 1 বছর তো স্পেশাল তো হয় না, সাধারণত হয় না। স্যার ওইটাই লুৎফর স্যার, বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে বলি, এটা হচ্ছে ওই এখানে নোয়াখালীর যারা আছেন তাদেরকে একটু আমি সরি বলতেছি, যে নোয়াখালীর এক হুজুর ওয়াজ করতেছে। তো ওয়াজ করার আগেই হুজুর জিজ্ঞাসা করছে যে ভাই আপনাদের এখানে নোয়াখালীর কি কেউ আছেন? তখন কেউ কথা বলে না। পরে হুজুর বলতেছে যে দেখেন, আরবে এক দেশ ছিল, এই আরবে যে দেশ ছিল সেই দেশে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা গাছ ছিল পুকুর পাড়ে। তো একটা পাতা ওই গাছের যদি একটা পাতা পুকুরে পড়ে তাহলে ওইটা কুমির হয়ে যায়, আর যদি একটা ইয়েতে পড়ে যেটা হচ্ছে ডাঙায় পড়ে তাহলে সেটা বাঘ হয়ে যায়। তো এবার নোয়াখালীর যে ভাই ছিলেন উনি কাশি দিয়ে বলতেছে যে হুজুর যদি পাতা বাই চান্স যদি ধরেন অর্ধেক কাদায় আর অর্ধেক পানিতে পড়ে তাহলে অবস্থাটা কি হবে? কি অর্ধেক বাঘ আর অর্ধেক কুমির এরকমের হয়ে যায়? তখন হুজুর বলছে যে ভাই আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এখানে নোয়াখালীর কেউ আছেন কিনা, বুঝতে পারছেন? তো ওই যে যে স্যার বলতেছিল যে হ্যাঁ যদি ইনক্রিমেন্ট হয়ে যায় তখন কি হবে, তাই না? কারণ ধরেন একটা লোক যেটা হচ্ছে 11 মাস 15 দিনের মাথায় সে চাকরি ছাড়তেছে, তখন তাকে ইনক্রিমেন্টটা দিবেটা কে স্যার, বলেন আমাকে। না ভাই, আসলে ফিসক্যাল ইয়ারে যদি ফিসক্যাল ইয়ার এবং না ভাই, ক্যালেন্ডার ইয়ারে একটা আসলে ফ্যাক্টর আমি আছে। আমার কারেন্ট হ্যাঁ, জুলাইতে এখন যদি ইনক্রিমেন্ট হয় তাহলে বাড়বে। এখন ভাইয়া যেটা হচ্ছে যে 5% তো কামরুল স্যার শোনেন, 5% তো হবে না, 5% 1 বছর না হইলে হবে না, এটা আমরা বুঝতে পারতেছি। কারণ আপনি ওখানে বললেন যে স্পেশাল যদি দেয় তাহলে কি হবে? হ্যাঁ, স্পেশাল দিলে স্পেশাল বলতে না, স্পেশাল বলতে আমি যেটা বুঝেছিলাম ভাইয়া, ধরেন 6 জি মাসে স্যার, কনফার্মেশন। তো জি আমরা স্যার, যারা স্টাফ লেভেলে কাজ করি, অনেক অর্গানাইজেশন 6 মাসে কনফার্মেশনে একটা অ্যামাউন্ট ইনক্রিমেন্ট দিয়ে থাকে। হ্যাঁ, তখন আমি যদি 9 মাস বা 10 মাস পরে আমি জবটা ছেড়ে দিই, তখন তো আমার 6 মাস পরে একটা ইনক্রিমেন্ট হইলই। তার মানে আলটিমেটলি আমি 10 চেঞ্জ হবে, মাসের পরে যখন আমি তাকে তখন নোটিস দিয়ে তখন এটা কাটবো, চেঞ্জ হবে। তখন তো কিন্তু লুৎফর স্যার, হ্যাঁ, জি আমি কামরুল স্যার আপনার প্রশ্ন বিষয়টা বুঝতে পেরেছি, যে এটা কি হবে যে আপনি বলছেন 6 মাস পরে হলে তো তাহলে তো ডেফিনেটলি ভ্যারি করবে, আগেরটা আর পরেরটা ভ্যারি করবে। কিন্তু কামরুল স্যার বলছিল যে এই যে শেষ দিকে তো আর এসে কেউ ইনক্রিমেন্ট দিবে না। তো ওই জিনিসটার জন্য আপনি তখন বলতেছিলেন যে স্যার যদি ইনক্রিমেন্ট স্পেশাল দিয়ে দেয় তখন কি হবে। এখন হ্যাঁ, শেষ দিকেও যদি দিয়ে ফেলে তাহলে ওটা ভ্যারি করবে, এটা নিশ্চিত যে ভ্যারি করবে যদি কোনো প্রকার ইনক্রিমেন্ট দেয়া হয়। আর যদি ইনক্রিমেন্ট না দেওয়া হয় তাহলে আর এটা ভ্যারি করবে না। বিষয়টা ক্লিয়ার? জি। তো কামাল আচ্ছা ভাই, যদি ভাইয়া, তাহলে ওখানে যে এখন নোটিস যদি কেউ পিরিয়ডের 6 মাস চাকরি করার পরেও চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা 6 মাসে এভারেজ করে দিলেই তো হচ্ছে, তাই না? তাহলে ভাই আর না, ওটার ক্ষেত্রে আর এভারেজ করার প্রয়োজন নাই, কারণ ওটার জন্য আমাকে ভাই আইনে কোথাও এভারেজ করতে বলেনি, বুঝতে পেরেছেন? যেখানে আমাকে শুধুমাত্র এভারেজ করতে বলেছে সেখানেই আমি করব ভাইয়া। এখন আপনার ওই 12 মাসের ক্ষেত্রে কেন আমি কথাটা ওইভাবে বললাম, কারণ আপনার ওই যে মাসটার কথা আপনি বলছেন 11 মাস 15 মাসকে টাচ করেছে, ফর দ্যাট রিজন ওইটার ক্ষেত্রে আমি বলেছি যে ভাই ওটা হাইপোথিক্যাল, বাকি 15 দিন চিন্তা করে তারপরে আপনি করে দিবেন, বুঝতে পেরেছেন? সো ফর দ্যাট রিজন ভাইয়া ওইটা আমি আপনাকে বলেছি, কিন্তু 6 মাস হলে আপনার এটা করার প্রয়োজন হবে না ভাইয়া, ঠিক আছে? আপনি লাস্ট উইথড্রনটা দিয়েই ওটা করে দিবেন তখন। ওকে, ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। স্যার আমাদের যে ফ্যাক্টরি লেভেলে সেটা হয়েছে আপনার ইপিজেড, সেটা হয়েছে আপনার আমরা ইয়ারলি এটা করি আর কি, ইনক্রিমেন্ট দেই আর কি ইয়ারলি। তো কেউ যদি জানুয়ারি মাসে তার মানে নোটিশ পিরিয়ড 1 মাসের দেয়, সেক্ষেত্রে তাদেরকে আমরা কি ইনক্রিমেন্ট দিব? মানে বুঝিনি, আবার একটু পরবর্তী বলেন তো বছরে স্যার। মানে ও ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমরা মানে ওর মাস শেষ, আমরা জানুয়ারি 1 তারিখ থেকে ওর মানে ইনক্রিমেন্ট দিতে চাচ্ছি আর কি। তো ও আবার 1 তারিখ থেকে আবার মানে নোটিশ পিরিয়ড দিছে 1 মাসের, ও চলে যাবে মানে পরবর্তী বছরে 1 তারিখে নোটিশ পিরিয়ড দিছে আর কি, জানুয়ারি মাসে আর কি। তো ওকে কি আমরা ইনক্রিমেন্ট দিতে পারবো? হ্যাঁ, ওর তো ডিসেম্বরে কি ডিউ ছিল, তাই না? জি ওর জি, ডিসেম্বরে কি ইনক্রিমেন্ট ডিউ ডিসেম্বরে ছিল, দিয়েছিল। তার মানে আপনি 1 মাস দেননি, তাই তো? জি জি।
জি না না তার মানে এরকম আপনি না, এক মাস কথাটা জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট পাইছে 1 তারিখে, কিন্তু নোটিশ পিরিয়ডটা জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে কি ইনক্রিমেন্ট হ্যাঁ দিতে হবে স্যার, কিনা ওটা জিজ্ঞেস। হ্যাঁ ইনক্রিমেন্ট দিতে হবে আপনার। হ্যাঁ যদি স্যার, এখন বিষয়টা হচ্ছে যদি আপনার 1 তারিখটা ক্রস করে, তাই না, অর্থাৎ 2 তারিখ থেকে যদি জি তার জি ধর 1 তারিখ থেকে তার নোটিস পিরিয়ড শুরু হয়েছে, আরো 2 মাস আপনার এখানে কাজ করবে, তাই না? তার মানে 1 তারিখেই কিন্তু হ্যাঁ সে আপনার ইনক্রিমেন্ট পাওয়ার জন্য এলিজিবল। যদি এমন হয় তাহলে তাকে অবশ্যই জব সেপারেশনের আগে তাকে ইনক্রিমেন্ট দিয়ে জব সেপারেশন করতে হবে। ক্লিয়ার? জি যদি স্যার, না এটার দেয় জন্য জি তমাল ভাই স্যার। তাহলে কি হবে? হ্যাঁ যদি না দেয়, অনেক প্রতিষ্ঠান তাহলে তো তো ভাই দেয় না। নন কমপ্লায়েন্স, এত ভাই নন কমপ্লায়েন্স, বুঝতে ভাই পেরেছেন? লিগ্যাল প্রোটেকশন আছে তো? অনেক নন হ্যাঁ লিগ্যাল কমপ্লায়েন্স প্রোটেকশন আছে, চলতেছে তো। 132 মামলা দিয়ে দিবে ভাইয়া, এটা কোনো ইয়া নাই তো, বিকল্প কিছুই নাই ভাইয়া। কারণ আপনি সে ডিউ, তাকে 1 বছরে ওভারটাইম দিতে হবে, যদি না দেয় ডেফিনেটলি সে এটার জন্য মামলা করলে আপনি 100% নিশ্চিত থাকেন। যেখানে আপনার কমিটেড ল যেখানে বলতেছে যে আপনাকে ইনক্রিমেন্ট দিবেই, সেখানে কিন্তু আপনি কোনোভাবে এটাকে ইয়া করতে পারবেন না। যেটা হচ্ছে যে আপনি বলতে পারবেন না যে না আমি এখানে দিব না বা আমি দিতে পারবো না, এই ধরনের কিন্তু কোনো কিছু বলার সুযোগ নেই। ক্লিয়ার ভাইয়া? ভাই আমি কিছু থ্যাংক বলতে ইউ ভাই। চাচ্ছিলাম। জি ভাই বলেন। জি স্যার। আচ্ছা ভাই, ধরেন কোন একটা শ্রমিক চলে গেল, হ্যাঁ, আমরা যদি তাকে মানে সে ইনক্রিমেন্ট পাওয়ার পর চলে গেল, হ্যাঁ, ধরুন তার আগে স্যালারি ছিল 10,000 টাকা, তো সে পর ধরলাম তার বেশি 10,000 টাকা ছিল, এখন 12,000 টাকা হলো, দেন সে চলে গেল, হ্যাঁ, জাস্ট হওয়ার পর। তো সেই ক্ষেত্রে যদি আমি তার লাস্ট যেটা ইনক্রিমেন্টেড মানে 12,000 টাকাটাকে মানে আমি 12 মাসের অ্যাভারেজ করলে কিন্তু 12 আর তার আগে 10,000 অ্যাভারেজ এটা একটু কমে আসে, বাট আমি যদি তার লাস্ট যে বেসিকটা অবস্থায় সে চলে গেল, দ্যাট মিনস 12,000 টাকা, সেটা ধরে যদি আমি তাকে ডিডাকশনটা করি তাহলে তো এটা রং হবে, তাই না? ইলিগ্যাল হ্যাঁ, ভাইয়া। বুঝতে পেরেছি। ক্লিয়ার স্যার? বিষয়গুলি ক্লিয়ার হচ্ছেন কিনা আপনারা? আমার যে জিনিসটা এনশিওরড হতে হবে সেটা হচ্ছে আপনি বুঝতেছেন এবং শিখছেন, এটা আমাকে 100% ক্লিয়ার করতে হবে। রঞ্জিত সাহেব একটা কোশ্চেন অনেকক্ষণ হাত ছিল। তুলে রেখেছেন। রঞ্জিত স্যার স্যার এই আসলে প্রশ্নটা স্যার আসলে হ্যাঁ, ইপিজেড এর মধ্যে তো আসলে এভারেজ নিয়ে কোনো কিছু বলা নাই, সেক্ষেত্রে আছে, আমরা বলা আছে কোনটা ফলো করবো? ইপিজেডে ধারা 13তে বলা আছে একই জিনিস। ইপিজেডেই বলা আছে, ইপিজেড এভারেজ করে, কিন্তু বাইরের ফ্যাক্টরি গুলোতে এভারেজ জানে না, করে না। বাইরের ফ্যাক্টরি লাস্ট বেস নিয়ে কাজ করে। কেন লাস্ট বলা বেসিস আছে নিয়ে কাজ করা হয়। বলা আছে, ঠিক আছে? আচ্ছা, আর সেক্ষেত্রে এক স্যার আমরা কতদিন হলে স্যার সেটাকে আমরা 1 বছর হিসেবে কাউন্ট করবো স্যার? 240 দিনটাই কাউন্ট করবো, নাকি যেমন স্যার আপনি একটু আগে বললেন যে 6 মাস হলে তাকে লাস্ট বেসিক ধরে করতে হবে স্যার, এই জিনিসটা একটু স্যার ক্লিয়ার করলে ভালো। এটা স্যার আমাদের ইপিজেড আইন অনুযায়ী যেটা আছে সেখানে দাঁড়ায়, একটু সময় দেন। ইপিজেড অ্যাক্ট, আমাদের ইপিজেড আইন অনুযায়ী যে জিনিসটা খুব সুন্দরভাবে বলে দেয়া আছে, আমাদের শ্রম আইনে ঠিক যেভাবে আছে একইভাবে ইপিজেড আইনেও একই জিনিস বলা আছে। সো আপনাকে যেটা হচ্ছে ইপিজেডেও এই একই জিনিস আপনাকে ফলো করতে হবে, বুঝতে পেরেছেন? একটা কোশ্চেন ছিল। এই যে দেখেন, আসেন আপনাদের একটুখানি ইপিজেডের ধারা 13, দাঁড়া একটা মিনিট। এই যে ইপিজেডের ধারা 13তে এই যে এখানে বলে দেয়া আছে, আমাদের কান্ট্রি লতে যেভাবে আছে এখানে একইভাবে বলা আছে যে আপনার পূর্ববর্তী 12 মাসের বেসিক যোগ করে 12 দিয়ে ভাগ করে তারপরে গড় মজুরি বের করে তারপরে দিতে হবে। ক্লিয়ার? না না, ওই ভাই বলছে, ওই স্যার বলছিল 6 মাস 1 বছরের গণনাটা আর কি, স্যার ওইটা বলছিল। 6 মাসের গণনা 6 মাস হলে সেক্ষেত্রে আপনি লাস্ট উইথড্রন যে বেসিকটা আছে সে অনুযায়ী করলে আইনত অবৈধ হবে না, কারণ এখানে 12 মাসের ক্ষেত্রে এটা করতে বলা হয়েছে, ঠিক আছে? কিন্তু 12 মাসের আগে যদি এটা শেষ হয়ে যায়, অর্থাৎ ধরেন যে 11 না মাসের স্যার, মধ্যে যদি শেষ হয়ে যায়, বলেন। ওই 240 দিন 120 দিন ওই যে বছর কাউন্ট গণনা হয় যে ওইটা ও বলছিল স্যার। বছর গণনা, আচ্ছা বছর গণনা যেটা আছে স্যার, এই যে এখানে বছর গণনার ক্ষেত্রে আপনার এই 6 মাসের হিসাব আপনার একটা ক্ষেত্রে শুধুমাত্র আসবে, মৃত্যু। আপনাদের ইপিজেডের আইনে সেকশন 19 এ মৃত্যুজনিত বিষয়টা বলে দেয়া আছে, মৃত্যুজনিত বিষয়ের ক্ষেত্রেই শুধুমাত্র 6 মাসের অতিরিক্ত হলে সেটা 1 বছর কাউন্ট করবে, আর বাকি সকল ক্ষেত্রেই যেটা হবে যে পূর্ণ বছর হইতে হবে, পূর্ণ বছর হলে সে অনুযায়ী কম্পেনসেশন পাওয়ার জন্য এলিজিবল হবে। সেটা ক্লিয়ার? আর স্যার কান্ট্রি লতে স্যার, আর কান্ট্রি লতে হচ্ছে গিয়ে দুটো ক্ষেত্রে, একটা গ্র্যাচুইটি আর একটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে, আবার গ্র্যাচুইটি এবং ডেথ, এই দুটো ক্ষেত্রেই কেবলমাত্র ইয়া হবে, কনসিডারেশন হবে। আর ইপিজেড আইনের শুধুমাত্র সেকশন 18 যে মৃত্যুজনিত ক্ষতিপূরণের কথা আছে সেটা 6 মাসের অতিরিক্ত হলে এটা 1 বছর হিসেবে কাউন্ট হবে। আর কান্ট্রি লতে দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে গ্র্যাচুইটি আর একটা হচ্ছে গিয়ে এই মৃত্যুজনিত কম্পেনসেশন। এই
আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ আমার জি একটা কোশ্চেন ভাইয়া। ছিল। প্রশ্ন ছিল জি সেটা বলেন। হচ্ছে ওই যে আমি ওইটা একটু মিস করে গেছি, আমি মানে বুঝতে পারতেছি না। যদি কেউ আসলে 1 বছরের আগে চাকরি ছাড়ে তখন তার লাস্ট মান্থের বেসিক স্যালারিটা দিয়ে দিব, সেটা বলতেছেন? না, এটা বলছি যেটা হবে যে আপনার যে ডিডাকশন যেগুলি করবেন, ডিডাকশনের ক্ষেত্রে কিভাবে ডিডাকশনটা করবেন। আপনারা কি করেন, সবাই লাস্ট যে বেসিকটা আছে ওটা কেটে ফেলেন, তাই না? সিম্পলি ওটাকে ধরেন 2 মাসের নোটিস পিরিয়ড দেওয়ার কথা, সে দেয়নি। আপনি লাস্ট যে বেসিক থাকে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে টাকাটা কেটে ফেলেন। কিন্তু এই মাল্টিপ্লাইটা 2 দিয়ে করা, এভাবে করা যাবে না। ওনাকে যেটা করতে হবে, পূর্ববর্তী 12 মাসের যে বেসিক স্যালারি থাকবে সেটা এভারেজ করতে হবে। এভারেজ আর করে যদি সে তারপরে 6 মাসে, সে যদি 6 মাসে চাকরি ধরেন 6 মাস চাকরি করলো, হঠাৎ করে নোটিস গড় করতে হবে, 6 মাস হলে গড় করতে হবে, এর কোনো আইনি রেফারেন্স নেই। তো সেক্ষেত্রে তাহলে আপনি লাস্ট উইথড্রন যেটা বেসিকটা থাকবে সেটা দিয়ে আপনি করে ফেলেন, কোনো সমস্যা মানে নেই। লাস্ট বেসিক স্যালারিটা, তাই তো? জি। আচ্ছা, আর আপনি যে ওইখানে একটা ক্যালকুলেশন দিচ্ছেন যে ইনটু 2, সেটা কি মানে নোটিস পিরিয়ড যতদিন ততদিনে, তাই না? যদি কোনো ততদিনে, কোম্পানিতে 2 মাস থাকে তাহলে 2 দিয়ে আমি গুণ করব, 1 মাস থাকলে 1 দিয়ে গুণ করব। জি জি। আচ্ছা, ওকে। যে আমার একটা তোমার কোশ্চেন আমার একটা ছিল। ছোট্ট প্রশ্ন আছে, সেটা বলেন হচ্ছে ভাইয়া, please। ধরেন কোনো একজন এমপ্লয়ি সে 2 মাসের জন্য নোটিস পিরিয়ড দিল। দেখা গেল যে সে 1 মাস 15 দিন অর্থাৎ 45 দিন কাজ করে সে আর কাজে আসলো না যে কোনো ইমার্জেন্সির কারণে। সেক্ষেত্রে তার থেকে নোটিস পিরিয়ডটা কিভাবে কাটা যাবে? কতদিন দিয়েছে নোটিস পিরিয়ড ভাইয়া? সে 2 মাসের নোটিস পিরিয়ড দিল, বাট সে 45 হ্যাঁ। দিন পর থেকে আর আসলো না। সে বলল যে আগামীকাল থেকে আমার আর আসা সম্ভব না। বাট সে আচ্ছা, রিজাইন 2 মাস লেটারে দেওয়ার notice সময় period জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই 15 দিনের যে বেসিক স্যালারিটা থাকবে, ঠিক আছে, আপনি হুম, 15 হুম। দিনের তার বেসিক স্যালারি কেটে দিবেন। তার মানে তো টোটাল নোটিস পিরিয়ড থেকে যে কয়দিন কম করবে ওই কয়দিনের বেসিক স্যালারি কেটে নিবে। জি অবশ্যই। ওকে। স্যার ওই বেসিকটা তো হচ্ছে 12 মাসের গড় করে দেন যেটা বের হচ্ছে ওইটা থেকে ওই পরিমাণে হ্যাঁ, কাটবো। রাইট রাইট রাইট। 12 মাসের বেসিক থেকে ধারা 26 এর ডিডাকশনের জন্য ক্ষেত্রে হচ্ছে আমি সরি বুঝিনি, ভাইয়া, একজন একজন। ভাইয়া, জি স্যার। আমি একটু বলতে চাচ্ছিলাম যে এই 14-3টা তো হচ্ছে 12 মাসের বেসিকের যে এভারেজটা সেটা হচ্ছে 26 ধারার ক্ষেত্রে তো প্রযোজ্য, তাই না? যখন মালিক হচ্ছে হ্যাঁ, কম্পেনসেশন দিবে। 26 এর ক্ষেত্রে জি প্রযোজ্য 26 এর ক্ষেত্রে। থ্যাংক ইউ। জি ওয়েলকাম। যে আর কেউ একজন প্রশ্ন করতে চেয়েছিলেন, শেষ করেন প্রশ্ন। হ্যাঁ ভাইয়া আমার কোশ্চেনটা একটা ছিল, চেয়েছিলাম। আমি যে 12 মাসের হচ্ছে এভারেজ করে হচ্ছে ডিডাকশনটা করবো, এটা কি ডিডাকশনের ক্ষেত্রে শুধু প্রযোজ্য নাকি আমি সেটেলমেন্ট পেমেন্টের ক্ষেত্রেও হচ্ছে 12 মাসের এভারেজ করতে হবে? ভাইয়া এটা আমার দ্বিতীয় অধ্যায়ে যত ধরনের ডিডাকশন, এডিশন বা কম্পেনসেশন ক্যালকুলেশন সবার ক্ষেত্রেই এই পদ্ধতিটা ফলো করতে হবে, এভারেজ পদ্ধতি, ঠিক আছে? আমাদের এই যে আমি যে সেকশনটা আপনাদেরকে দেখিয়েছিলাম তখন, এখানে দেখেন এই যে প্রথমে বলা আছে এই অধ্যায়ের প্রয়োজনে, অর্থাৎ আপনার সেকেন্ড চ্যাপ্টারের জন্য যত ধরনের জিনিসপত্র ক্যালকুলেশন করবেন সবগুলো এই পদ্ধতিতেই করতে হবে, ঠিক আছে? এর কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে বা কোনো কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আমাদের এক্সিস্টিং প্র্যাকটিস থেকে আরো কম পাচ্ছে সেটেলমেন্ট বেনিফিটটা। জি ভাই এখন কি কোশ্চেন অ্যান্সার সেশন চলতেছে নাকি আমাদের আরো পড়ালেখা আরো কিছু আছে? তাহলে একটা কোশ্চেন করতাম আর কি স্যার, জি বলেন। পড়ালেখার বাইরে। সেটা হচ্ছে ভাই জি বলেন। আমাদের না, পড়ালেখার বাইরের এখন না স্যার, ওটা ইয়ের পরে আচ্ছা, স্যার, পড়ালেখার বাইরেরটা হচ্ছে ইয়েতে ইয়ের পরে, আমাদের সেশনের পরে বলেন। যদি এক টপিক রিলেটেড থাকে তাহলে বল। ওকে। জি চলেন তাহলে শুরু করি। আচ্ছা, এখানে ছিলাম আমরা ডিডাকশনের বিষয়। এবার আসেন ফাইন ডিডাকশন। ফাইন ডিডাকশনটা কিভাবে হবে একজন এমপ্লয়ির? ফাইনের ক্ষেত্রে, ডিডাকশনের ক্ষেত্রে যখন আপনি ফাইন ডিডাকশন করতে যাবেন তখন বেসিক স্যালারিকে আপনি 10 দিয়ে ডিভাইড করবেন। ডিভাইড করে আপনি সর্বোচ্চ 2 মাসের অর্থ ডিডাকশন করতে পারবেন। সো বেসিক স্যালারি ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই 2 এভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার ফাইনটা এখান থেকে সুন্দরভাবে ডিডাকশন করে দিতে পারবেন। এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনাকে এই পদ্ধতিতে এটা করতে হবে। তারপরে যেটা হচ্ছে যে লেট অ্যাটেন্ডেন্স এন্ড অ্যাবসেন্টিজম ডিডাকশন। আমি আবার বলছি লেট অ্যাটেন্ডেন্স এন্ড অ্যাবসেন্টিজম ডিডাকশন। লেট অ্যাটেন্ডেন্স এবং অ্যাবসেন্টিজম ডিডাকশনটা কি হচ্ছে স্যার? যে যতটুকু সময় লেট করবে তাকে ততটুকু সময়ের জন্য ডিডাকশন করা যাবে। আর অ্যাবসেন্টিজমও সেম, যে যতটুকু সময় অ্যাবসেন্ট করবে ততটুকু সময়ের জন্য ডিডাকশন হবে। এটা কি নিয়মটা কি? প্রথমে হচ্ছে বেসিক স্যালারিকে আপনি 30 দিয়ে ডিভাইড করবেন। আচ্ছা, ম্যাট্রিক্সটা কিভাবে আমরা প্র্যাকটিস করি সেখানে ক্ষেত্রে হচ্ছে বেসিক স্যালারি ডিভাইডেড বাই 30
ডিভাইডেড বাই 8 দিয়ে দিলে কি হলো 8 ঘন্টা হয়ে গেল। এবং এটাকে কি হচ্ছে যদি মিনিটে আপনি কনভার্ট করেন তাহলে ডিভাইড বাই হচ্ছে কি 60 করলে আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটাকে যে পরিমাণ বা যে মিনিট বা আওয়ার সে মিসিং ছিল অর্গানাইজেশনে সেই অনুযায়ী আপনি মাল্টিপ্লাই করে আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটা বেসিক থেকে ডিরেক্টলি ডিডাক্ট করে দিবেন। ব্যাস এই পদ্ধতিতেই আপনাকে কি করতে হবে যে লেট অ্যাটেন্ডেন্সের অর্থ আপনাকে ডিডাক্ট করতে হবে। এটা গেল লেট অ্যাটেন্ডেন্সের বিষয়। কারো কোনো প্রশ্ন থাকলে বললে আমি কিন্তু সেভাবে করে আনসার দিব, আমি আদারওয়াইজ এটা পড়িয়ে স্কিপ করে যাব, ঠিক আছে? একদিন হলে যদি 1-2 দিন মানে না আসে, একদিন যদি হয় খুব সহজ, বেসিক কে 30 দিয়ে ডিভাইড করলে কি হবে, আপনি একদিন পেয়ে যাবেন, তাই না? তো ওই একদিনটা ওই যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টটা জাস্ট ডিরেক্টলি বেসিক থেকে ডিডাক্ট করে দিবেন তাহলেই হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তমাল ভাই 3 দিনের জন্য ভাইয়া, একদিনের স্যালারি ডিডাকশন এটা তো পসিবল, তাই না? হ্যাঁ 3 দিনের জন্য 3 দিন লেট অ্যাটেন্ডেন্সের জন্য একদিনের স্যালারি ডিডাকশন এটা অ্যাবসলিউটলি ইলিগাল ভাইয়া। যতটুকু সময় একজন এমপ্লয়ি লেট করবেন ততটুকু সময়ের জন্য তার কাছ থেকে ডিডাকশন করা যাবে। সো এটা 3 দিন আমার ওয়েট করার কিছু নাই, আমার একদিনের যদি 2 ঘন্টা লেট করে সে 2 ঘন্টায় আমি হচ্ছে ডিডাক্ট করতে পারবো। ডেফিনেটলি 2 ঘন্টা আপনি যদি 10 মিনিট লেট করে 10 মিনিটের জন্য আপনি ডিডাক্ট করতে পারবেন। আর স্যার এখানে ডিডাকশন অফ ফাইনের আমাকে জি বলেন। হ্যাঁ একটু ইনক্রিমেন্টের যে ফর্মুলাটা আছে, হ্যাঁ ওটা আর একটু ব্রেকডাউন করে দিলে বেটার হতো, মানে ওই দিন আমি ইয়ে করতে পারিনি, গ্রাস্প করতে পারিনি। আচ্ছা ভাই, এটা ভাইয়া এই ধরনের প্রশ্নগুলো আপনারা যেটা করবেন ভাইয়া, যে আমি যখন এই একটা টপিকের মধ্যে অন্যটা না করে আপনি যখন আমার এই পড়ানোটা শেষ হবে তারপরে বললে আমি ওটা কমফর্ট না, আপনি ডোন্ট ফিল সরি, যে আপনি তখন আমাকে ওটা বলে দিলে স্যার আমি সঙ্গে সঙ্গে এটা বের করে দেখিয়ে দিতে পারবো। তো এই টপিকটাই দেখেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আরো একজন রেফারেন্সটা সরি কোন ডিডাকশনের রেফারেন্সটা? এটা লেট ডিডাকশনের যে রেফারেন্স ল রেফারেন্স যদি থাকে ভাইয়া। হ্যাঁ এটা অবশ্যই আছে, যেটা হচ্ছে আমাদের শ্রম আইনে আপনি 105 নাম্বার বিধিতে যাবেন। 105 নাম্বার বিধিমালাতে এটা খুব সুন্দর করে সরি 105 না 115 নাম্বার বিধিমালা এটা খুব সুন্দর করে বলে দেয়া আছে যে আপনি যে ডিডাকশনটা করবেন সেটা এই পদ্ধতিতে করা যাবে। এই যে 115 এই যে এখানে বলা আছে যে আপনি বেসিককে 30 দিয়ে ভাগ করে তারপরে এটা বের করে আপনি কর্তন করবেন। আর এই যে আমাদের তানবীর ভাই যে কথাটা বলেছিলেন সেখানে উনি বলেছিলেন যে ভাইয়া আমি 3 দিন তানবীর ভাই না অন্য কেউ জন্য তো বলেছিলেন যে যদি আমি 3 দিন লেট করে আসি তাহলে সেক্ষেত্রে আমার একদিনের টাকা কাটা যাবে কিনা। না, আপনি 3 দিন লেট করলে কখনোই আপনি একদিনের টাকা কাটতে পারবেন না, ঠিক আছে? আপনি 3 দিন যতটুকু সময়, আমি ধরেন 3 দিন আমি একদিন 15 মিনিট